রেডিও মিলনের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী রক্ত দেউল। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। রেডিও মিলনের পক্ষ থেকে শশধর প্রকাশনী এবং তপতী দেবীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। শুরু হচ্ছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী রক্ত দেউল, অন্তিম পর্ব। জমিদারের মেয়ে তারাকে কালু সর্দারের ডাকাত দল ডাকাতি করতে এসে অপহরণ করে। ফিরে যাওয়ার সময় কালু সর্দার জমিদারকে হত্যা করে। জঙ্গলে ফিরে কালু সর্দার যখন জানতে পারে তার দলের একজন জমিদারের মেয়েকে অপহরণ করে এনেছে, তখন তাকে জমিদার বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে। কিন্তু সমাজ তারাকে জমিদার বাড়িতে ঠাঁই দেওয়ায় সম্মত হয় না। তখন তারা পুনরায় কালু সর্দারের কাছে ফিরে আসে জঙ্গলে। কালু সর্দার তাকে মা বাসুলির অংশ হিসেবে সম্মান করেন এবং দলে স্থান দেন। তারপর চলতে থাকে তারার প্রশিক্ষণ। এরপর একদিন ডাকাতি করতে গিয়ে কালু সর্দার এক জমিদারের গুলিতে আহত হয় এবং মৃত্যুর পূর্বে তারার হাতে ডাকাত দলের যাবতীয় দায়িত্ব সঁপে দিয়ে যান। এখন তারা ডাকাত দলের সর্দার, সবাই তাকে মা বলে ডাকে। তারপর রানীমা হওয়ার পর প্রথম প্রথম তারার একটু ভয় হয়েছিল। কি জানি, এভাবে তার দলের সর্দার হওয়াটা দলের অন্য সবাই হয়তো তেমন পছন্দ করবে না, বিশেষ করে চাঁইরা। কিন্তু দিনের পর দিন কেউ একটুও প্রতিবাদ করল না। বরং মেঘা, চরণ, মোনা এরা সব অন্য কথা বলল। জানো তারা মা, সর্দার তোমাকে স্বপ্নে পেয়েছিল, একবার নয়, তিনবার। কি স্বপ্ন? বাঁশুলি মা স্বপ্ন দিয়েছিলেন, এবার আমার দেহ থেকে অংশ দেব তোদের, আমার শক্তির অংশ, আর কোনো ভয় থাকবে না। তারপরই তুমি এলে। তোমাকে দেখেই সর্দার আমাদের বলেছিল, মায়ের লোক এসে গেছে রে, এবার আমার যাবার পালা, একে ভালো করে সব কিছু শিখিয়ে দে, আর তোদের মার নেই। কথাগুলো শুনতে শুনতে তারার গায়ে কাঁটা দিয়ে উঠল। শরীরের রক্ত যেন টকবগিয়ে ফুটতে লাগলো। সত্যিই বুঝি সে বাঁশুলি মায়ের প্রেরিত। মুখে সে কিছু বলল না, দাওয়ায় পা ঝুলিয়ে চুপচাপ বসে থাকল। নিজের মধ্যে সত্যিই একটা শক্তির উৎস অনুভব করেছে সে। মনে হয়েছে দুনিয়ার কোনো বাধাই তার প্রতিবন্ধক হতে পারবে না। তার আমার দল অজেয়, অক্ষয়। দিন তিনেকের মধ্যে খবর এলো, তারা দাঁড়িয়ে দলের লাঠি খেলা দেখছিল। একজন বৈরাগী পাশে এসে দাঁড়ালো। নাম রানীমা, খবর আছে? কি খবর? পরশু মাঝরাতের কিছু পরে শক্তিগড়ের লোচন রায়ের গোমস্তা এই পথ দিয়ে যাবে কলকাতার সেরেস্তায় টাকা জমা দিতে। সঙ্গে লোক কত? এবার এক নতুন কায়দা করেছে মা, লোকজন নিয়ে হইচই করে যাবে না। তবে এক পুরোহিত যাবে নারায়ণ কোলে করে, আর সঙ্গে জনচারেক লেঠেল। আর টাকা? পুরোহিত আর লেঠেলদের কোমরেই থাকবে। ঠিক আছে, যদি টাকা আমাদের কবলে আসে পরে দেখা করো, পুরস্কার পাবে। গরিবকে মনে রাখবেন মা, অধীনের নাম নফর সামন্ত, নসিপুরের বাসিন্দা। আচ্ছা ঠিক আছে। লোকটা মাঠ পার হয়ে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে যেতে তারা মেঘার কাছে এগিয়ে গেল। একটা খবর আছে, সন্ধ্যার পর তোমরা আমার সঙ্গে দেখা করো। দলের 5 জন চাই ঠিক সন্ধ্যার পর তার ঘরে গিয়ে ঢুকল। তারা সবে পুজো শেষ করে দেবীর পটের সামনে আরতি করছিল। মেঘাদের ঢুকতে দেখে ইঙ্গিতে বসতে বলল। আরতি শেষ হলে তাদের কাছে বসে নফর সামন্তর দেওয়া খবরের কথা জানালো।
লোক যদি এত কম হয় আমরা জনাচারে গিয়েই তো কাজ হাসিল করতে পারি। বেশি লোকজন নিয়ে হইচই করার কি দরকার? আমি ভাবছি চরণ, আর একটা কাজ করলে হয়। কি কাজ? আচ্ছা, বিনা রক্তপাতে কাজ উদ্ধার করা যায় না? কি করে? বলছি শোনো। তারা ফিসফিস করে মতলবটা দলের কাছে বলল। শুনে হাসির হল্লা উঠল। বুদ্ধি বটে রানীমার। নির্দিষ্ট দিনে শক্তিগড়ের গোমস্তা আসার পথের ধারে একটা বিরাট জিয়ল গাছের নিচে জটা জুটোধারী এক সন্ন্যাসীকে দেখতে পাওয়া গেল। সামনে ধুনি জ্বলছে, এধারে ওধারে ছড়ানো নরকঙ্কাল। সন্ন্যাসীর সামনে একটা নরকরটিতে রক্তাভ পানীয়। সন্ন্যাসীর পরনে রক্তাম্বর, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে রুদ্রাক্ষের বলয়। মধ্যজাম পার হতেই পথের বাঁকে দুটো মশালের আলো দেখা গেল। তার মানে শক্তিগড়ের লোকেরা আসছে। কাছে আসতেই বোঝা গেল সবাই বেশ দ্রুত পদক্ষেপে চলেছে। কোনো রকমে এই অঞ্চলটা পার হতে পারলেই ভোরের দিকে সেবায়তপুরের চটিতে আশ্রয় নিতে পারবে। মাঝপথে যে চটি আছে সেটা খুব একটা নিরাপদ নয়। সন্ন্যাসীর কাছাকাছি আসতেই সে হুঙ্কার ছাড়ল, কে যায়? আচমকা আওয়াজে সমস্ত দলটা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। সর্বনাশ, এই কাপালিকের পাল্লায় পড়লাম যে। এত রাতে এ পথে কোথায়? আগে আসছি ওই শক্তিগড় থেকে, যাব কলকাতা। ওই কলকাতার শোভাবাজারে হুজুরদের নতুন বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তাই গৃহদেবতাকে নিয়ে চলেছি আর কি। কে হুজুর? আগে ওই লোচন রায়। তাড়াতাড়ি ছুটছি, এই এলাকাটা তো ভালো নয়, কালু সর্দারের এলাকা। কালু সর্দার তো মারা গিয়েছে। হ্যাঁ, মারা গিয়েছে? হ্যাঁ, যেমন কর্ম তেমনই ফল। ইংরেজের বন্দুকের গুলিতে খতম। কিন্তু তার দল? তারা ছড়িয়ে পড়েছে এধার ওধার। তাছাড়া তোমাদের সঙ্গে নারায়ণ রয়েছে, তোমাদের ভয় কি? সেই জন্যেই তো আরো ভয় প্রভু। কি জানি, সে দুর্বৃত্তের দল যদি ঠাকুরকে অপবিত্র করে দেয়। মূর্খ, ভগবানকে অপবিত্র করে কার সাধ্য? এই নাও কারণ বাড়ি, পান করো। সন্ন্যাসী নরকরটি এগিয়ে দিল। পুরো দলটাই সন্ন্যাসীকে ঘিরে গোল হয়ে বসে পড়েছিল। পথশ্রমের ক্লান্তি কিছুটা দূর হবে। তাছাড়া এমন নির্জন অরণ্যে কাপালিক যেন একটা ভরসা। পুরোহিতের হাত থেকে দলের সবাই নরকরটি নিয়ে সেই রক্তাভ তরল পান করল একের পর এক। সন্ন্যাসী ধুনির পাশ থেকে ছাই তুলে নিয়ে সকলের কপালে টিপ পরিয়ে দিল। যা, এবার যাত্রা শুরু কর। তোদের সব অমঙ্গল আমি কাটিয়ে দিলাম, কারও সাধ্য নেই তোদের স্পর্শ করে। যা। কিন্তু আশ্চর্য এক কাণ্ড ঘটল। উঠে দাঁড়ানোর বদলে সবাই পথের উপরে নেতিয়ে পড়ল, একেবারে চেতনাহীন। ঠিক সেই সময় আশেপাশের গাছের ডালগুলো দুলে উঠল। প্রথমে তারা, তারপর মেঘা, চরণ আর গোকুল। এক এক করে মাটিতে লাফিয়ে পড়ল তারা। কি কেমন মতলব দিয়েছিলাম? জয় তারামার জয়। ঠিক আছে ঠিক আছে, এবার দেখো কি আছে। সাবধান, বিগ্রহের যেন কোনো ক্ষতি না হয়। সবাই একটু সরে দাঁড়ালো। সন্ন্যাসী পুরোহিত আর তার সঙ্গীদের দেহ তন্ন তন্ন করে তল্লাশ করে নোট আর টাকার থলি বের করে নিল। তারপর ধুনির আগুন নিভিয়ে সবাই অরণ্যের মধ্যে গা ঢাকা দিল। চরণ বলল, টাকা লুট করা হলো বটে, কিন্তু এতে গা গরম হলো না তারামা। আফসোসের কি আছে চরণ? এক মাঘে কি আর শীত যায়? দিন আসবে। সে রাত্রেই মন্দিরের চাতালে বসে অর্থ গোনা হলো। নোটে আর টাকায় মিলে নগদ 30,000 টাকা। বিনা রক্তপাতে খুব ভালো উপার্জন। আরও কিছু গাদা বন্দুক যে আমাদের দরকার তারামা। সর্দার বন্দুকের গুলিতে মারা গেল, এ দুঃখ আমাদের যাবার নয়।
আমাদের হাতে কয়েকটা বন্দুক থাকলে ওই লাল মুকুটের সাধ্য কি আমাদের আক্রমণ করার সাহস পায়? কিন্তু অতগুলো বন্দুক জোগাড় হবে কি করে? হে তো এমন নয় যে পয়সা ফেললেই মুড়ি বাতাসার মতো দোকান থেকে কিনতে পারবো। একটা উপায় আছে, ইংরেজরা যখন এ তল্লাট দিয়ে যাবে তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে টাকার সঙ্গে বন্দুকও কেড়ে নেওয়া। আজকাল শুনেছি নাকি ইংরেজরা টাকা নিয়ে জলপথে যাচ্ছে। অবশ্য সে পথে জলদস্যুরা ছিপ নিয়ে বসে আছে, তাছাড়া সময়ও অনেক বেশি লাগে। দেখা যাক, অপেক্ষায় থাকো। বাসুলিমা সুযোগ দিলে কাজ ঠিক হাসিল হবে। দিন সাতেক পরেই চরণ একটা লোককে তারার কাছে নিয়ে এলো। এই লোকটাকে তারা আগেও দেখেছে, জন্মেজয় মিত্তির। এখানকার সব ক্রিয়াকলাপের হিসেব নিকেশ, লেখাপড়ার কাজ এই করে। অনেক সময় জমির সীমানা নিয়ে ঝগড়াঝাটির ব্যাপারে গাঁয়ের লোকেরা মিটমাটের জন্য কালু সর্দারের কাছে নিয়ে আসত। আইন আদালতের ওপর তাদের আস্থা নেই। কালু সর্দার যা করবে, যা বলবে তাই শিরোধার্য। তখন এই জন্মেজয় মিত্তির দলিল দস্তাবেজ সব পড়ে কালু সর্দারকে জমির সীমানার ব্যাপারটা বুঝিয়ে দিত। দলের মধ্যে লেখাপড়া জানা লোক আর ছিল না। তারা অবশ্য দ্বিতীয় ভাগ পর্যন্ত পড়েছে, তবে সে খুব একটা ভালো করে নয়। ছাপা লেখা যাও বা পড়তে পারে, হাতের লেখা পড়তে পারে না। কি হলো? ব্যাপারটা বল না জন্মেজয়। জন্মেজয় উর্নিতে বাঁধা হলদে রঙের ভাঁজ করা একটা কাগজ বের করল। তারপর সুতো বাঁধা চশমাটা চোখে দিল। পড়ি? হ্যাঁ, পড়ো। এত দ্বারা জ্ঞাত হয় যে দেশের স্থানে স্থানে স্থলদস্যু ও জলদস্যুদের আপদ ইংরেজ সুশাসনের পক্ষে বিঘ্ন স্বরূপ। আশা করা যায় সকলেই এই ধরনের বিঘ্ন উৎপাটিত করার জন্য যত্নবান হইবেক। গভর্নর বাহাদুর অনুমতিক্রমে ইহা জ্ঞাপিত হইল যে দুর্গাপুর অরণ্যের তিলক সর্দার, তারামা আর ফটিকচরণকে যে বা যাহারা নিধন করিতে পারিবেক, তাহাদের সরকারের সেরেস্তা হইতে নগদ 2000 টাকা পারিতোষিক দেওয়া হইবেক। জলদস্যু রাম বাহাদুর ও পর্তুগিজ পিড্রজকে নিধন করিতে পারিলেও অনুরূপ অর্থ প্রদান হইবেক। এ বিষয়ে সরকারও যথাসাধ্য তৎপর হইবেক। এই ইস্তাহার কারা দিয়েছে? বর্ধমানের নরিশ সাহেব, কালেক্টর। শুনলাম বিরাট দলবল নিয়ে এদিকে আসবে, উদ্দেশ্য দুর্গাপুরের জঙ্গল পরিষ্কার করা। হাঁটুর ওপর মুখ রেখে তারা চুপচাপ বসে রইল। সামনাসামনি লড়াইয়ে এদের সঙ্গে পেরে ওঠা দুষ্কর। এদের সঙ্গে প্রচুর বারুদ আর বন্দুক থাকে। শিক্ষিত সৈন্যের সংখ্যাও কম নয়। একমাত্র ভরসা এই জঙ্গল এদের নখদর্পণে নয়। আচমকা পেছন থেকে আক্রমণ করে ঘায়েল করতে হবে, বন্দুক ছোঁড়ার সুযোগ না দিয়ে। একটা কাজ করতে হবে চরণ। বলো। এখনই রনপা নিয়ে 2 লোককে তিলক আর ফটিকের কাছে পাঠিয়ে দিতে হবে। তিলক আর ফটিক? কেন? এই জঙ্গলে ডাকাতদের নাম করা 3টে বড় দল আছে। একেবারে পূব মুখে তিলক সর্দারের দল। সে জাতে বিহারি এবং আসলে ঠগি। তার দলের লোক ইদানিং অনেক কমে গেছে। কোম্পানির আমল থেকেই পাইকের কাজে লেগে গেছে। আর বর্ধমানের কাছাকাছি আছে ফটিক চরণের দল, সংখ্যায় অনেক। এদের দলে কয়েকজন আছে হাতে বেঁটে লাঠি, অসম্ভব ক্ষিপ্রতায় সেই লাঠি ঘুরিয়ে পথিকের পায়ের ওপর ছুঁড়ে দেয়। অব্যর্থ লক্ষ্য। পায়ের হাড় ভেঙে লোকটা যেই মাটিতে লুটিয়ে পড়ে, নিজের শক্তিতে আর কোনোদিন উঠতে পারে না, চিরজীবনের মতো খোঁড়া হয়ে যায়। 2 দলেরই একটা বড় অসুবিধে হচ্ছে, অনেক লোক একসঙ্গে এলে তখনই মুশকিলে পড়ে যায়। মোম লাগানো দড়ির ফাঁস আর বেঁটে লাঠি এত লোকের বেলা কার্যকরী হয় না। ঠিক এখানেই আমাদের দলের সুবিধা অনেক বেশি। আমরা 3টে দল, কিন্তু একজনের সঙ্গে আরেকজনের কোনো যোগাযোগ নেই। নিজের এলাকায় আমরা সবাই স্বাধীন। কেউ কোনোদিন কারোর সঙ্গে এতদিন দেখা করবার চেষ্টাও করিনি। কিন্তু আমি চাইছি 3টে দল একসাথে আসুক। আমাদের লোক গিয়ে কি বলবে? একটা চিঠি দেব, সেটা দিয়ে আসবে। 2 জনকে আমার সঙ্গে দেখা করবার চিঠি। আদৌ দেখা করবে তোমার সঙ্গে? দেখা করা না করা তাদের ইচ্ছে। কি জানি, ওরা যদি ভাবে আমরাই বা কেন যাব,
তারাই আসুক আমাদের কাছে। না না, তা হয়তো ভাববে না, কারণ আমি মেয়ে মানুষ। আমার মনে হয় ওরা আসতে কোনো দ্বিধা করবে না। তুমি বুঝছো না চরণ, এই সময় আমাদের একজোট হতে হবে। কোম্পানির লোকেরা যেমন আমাদের উচ্ছেদ করতে বদ্ধপরিকর, তেমনি আমাদেরকেও তো বাঁচার পথ খুঁজতে হবে। আশেপাশের দলের যে কজন ছিল তারা সামনে এসে দাঁড়ালো। কি হলো তারা মা? তারা তার সিদ্ধান্তের কথা সবাইকে বলল। যুক্তিটা মন্দ নয়। ওরাও যেমন একজোট হচ্ছে, তেমনি আমাদেরকেও একজোট হতে হবে। তাছাড়া এসব ব্যাপারে একটু বেশি লোকের পরামর্শ নেওয়াও খারাপ নয়। মেঘার কথায় বাকিরা সম্মত হলো। তারা জন্মেজয়কে দিয়ে 2টো চিঠি লেখালো। 2 লাইনের চিঠি, তলায় নাম নেই, শুধু দলের প্রতীক চিহ্ন। দলের 2 জন রনপা চড়ে দুদিকে বেরিয়ে গেল। চিঠিতে লেখা ছিল, সামনের শনিবার বাসুলির মন্দিরের চাতালে 3 জনের সভা বসবে। সভার উদ্দেশ্য নরিশ সাহেবের ইস্তাহারের বিষয়ে আলোচনা করা। পরদিনই চর 2 জন ফিরে এলো। সংবাদ শুভ, তিলক আর ফটিক আসতে রাজি হয়েছে। বেশ, শোনো, সভাতে সবার থাকার কোনো প্রয়োজন নেই। আমি ছাড়া দলের আর 5 জন চাই থাকবে। আর তোমরা 2 জন যেন জঙ্গলের পূব পশ্চিম দুদিকে অপেক্ষা করো। তিলক আর ফটিক চরণকে অভ্যর্থনা করে নিয়ে আসবে, বুঝেছ? অন্ধকার রাত, চাঁদ উঠবে একেবারে শেষের দিকে। মন্দিরের চাতালের দুপাশে 2টো মশাল জ্বালার ব্যবস্থা করা হলো। সভার শেষে আহারাদির ব্যবস্থা, ভাত আর পাঁঠার মাংস, শেষ পাতে চালতার অম্বল। তিলক বিহারী আবার মিষ্টান্নের ভক্ত, তাই বোঁদেও রাখতে হলো। কিছুক্ষণের মধ্যেই তিলক সর্দার এসে হাজির হলো, ঘোড়ায় চড়ে। সঙ্গে দলের 2 জন, বোধহয় পরামর্শদাতা। অনেকক্ষণ কাটল, কিন্তু ফটিকের দেখা নেই। অভ্যর্থনার জন্য যাকে পাঠানো হয়েছিল সে ফিরে এসে বলল, তারা মা কই, কেউ এলো না তো? মশার কামড়ে 2 পা ঢোল হয়ে উঠেছে, কতক্ষণ আর দাঁড়াবো? তারা চাতালের ওপর তিলকের পাশে বসেছিল। তিলকের দিকে চেয়ে বলল, আসবে বলে তো কথা দিয়েছিল ফটিক চরণ, বিপদ আপদ হলো না তো? বিপদ আপদ 70-এর হোক। অন্ধকারে ভারী কণ্ঠস্বরে তারা আর তিলক 2 জনেই একটু চমকে উঠল। ঝোপের পাশ থেকে লাঠি হাতে এক মূর্তি এগিয়ে এলো। 2 পায়ে ন্যাকড়ার ফালি, তাতে রক্তের ছোপ, সারা মুখে কালো কালো দাগ। লোকটা সিঁড়ির ধাপে এসে বসে পড়ল। আমি ফটিক চরণ, আসতে সামান্য দেরি হয়ে গেল। হে কি, এই অবস্থা কি করে হলো? অবস্থাটা আমাকেই করতে হলো। পুলিশের চর ঘুরছে এখানে ওখানে। কে নাকি খবর দিয়েছে মার্শাল সাহেবের 2টো পা নাকি আমি জন্মের মতো খোঁড়া করে দিয়েছি, তাই এই রাজবেশ ধারণ করতে হলো। মুখের দাগগুলো মুছে নিয়ে ফটিক সোজা হয়ে উঠে তিলকের পাশে গিয়ে বসল। আদেশ করো তারা মা, আমাকে তলব করেছো কেন? তারা নরিশ সাহেবের ইস্তেহারের কথা 2 জনকে শোনালো। 2 জনেই অবশ্য আগে শুনেছে। ফটিক বলল, এ আর কি, শুনলাম নতুন লাট হয়েছে বেন্টিং সাহেব, কলকাতার লাট। তামা তুলসী হাতে নিয়ে বুঝি প্রতিজ্ঞা করেছে যে দেশ থেকে ডাকাতদের উচ্ছেদ করবে। আমরা নাকি দেশে অশান্তির সৃষ্টি করছি। লাটের আবার এক চেলা জুটেছে, স্লিম্যান। চেলা? চেলা ছাড়া আর কি, নিজের তো অত সময় নেই, তাই চোর ডাকাত খতম করার ভার দিয়েছে এই চেলাটির উপর। তা শ্রীমান কি করে খতম করবে আমাদের? শ্রীমান নয় স্লিম্যান। পাইক বরকন্দাজ নিয়ে নাকি ঘেরাও করবে দুর্গাপুরের জঙ্গল, একটা প্রাণীকেও রেহাই দেবে না। একটা মতলব ঠিক করবার জন্যই আমি তোমাদের ডেকেছি। এত বড় জঙ্গল ঘেরাও করা তো আর মুখের কথা নয়। কোম্পানির তাঁবে এত লোক নেই, তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে। ফাঁদে ফেলবার চেষ্টা নিশ্চয়ই করবে ওরা। ফাঁদে ফেলবে কি করে? আমরা কি চিড়িয়া আছে চট করে ধরা দেব? আমাদের ফাঁদ হচ্ছে টাকার তোড়া। টাকার লোভ দেখিয়ে ধরার না চেষ্টা করে। তার মানে?
মানে হয়তো বিধবা সেজে কোম্পানির লোক তীর্থযাত্রার ভান করে এই পথ দিয়ে হাঁটবে, আর আমরা ঝাঁপিয়ে পড়লেই থান কাপড়ের তলা থেকে বন্দুক বের করবে। ঝোপঝাড় থেকে দলদল সেপাই আমাদের ঘিরে ধরবে। তাহলে উপায়? উপায় হচ্ছে যখনই লোক জানিয়ে এই পথ দিয়ে কেউ যাবে তখনই সাবধান। লোক জানিয়ে মানে টাকা নিয়ে অসহায় লোক যাচ্ছে এমন একটা কথা লোকের মুখে যদি রাষ্ট্র করে দেয় যাতে আমাদের কানে আসে, তাহলেই বুঝতে হবে ভেতরে গলদ আছে। তাদের আক্রমণ না করাই বুদ্ধিমানের কাজ হবে। কাজের কথা শোনো, তোমরা দুজন দুদিকে আছো, আমি মাঝখানে। যদি গোলমাল হয় তোমরাই আগে টের পাবে। এমন একটা ব্যবস্থা করো যাতে গোলমালের আভাস পেলেই আমাকে খবরটা দিতে পারো। একজন যদি বিপদে পড়ে তাহলে দলবল নিয়ে আমরা দুজন এগিয়ে যাব তার সাহায্য করতে। খুব ভালো কথা, আমরাও একজোট হব। তেমন কিছু হলে তারামা আমি তোমাকে খবর দেব, তুমি খবর দেবে ফটিককে। দেখি কোম্পানির কি সাথ দিয়ে আমাদেরকে শেষ করে। মাঝরাতের পর সভা শেষ হলো। তিলক আর ফটিক দুজনে দুদিকে চলে গেল। দুজনেরই রনপা ছিল, যেতে খুব একটা দেরি হলো না। তারা নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। বিছানায় শুলো বটে, কিন্তু তার চোখে ঘুম এলো না। শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, কোম্পানির কর্তারা কোনোদিনই আমাদের ভালো চোখে দেখেনি। এভাবে টাকা পয়সা লুটতরাজ করলে কেই বা দেখে? কিন্তু মা বাসুলি জানেন টাকা পয়সা লুট করেছি বটে, কিন্তু নিজের দলের জন্য সে টাকা পয়সার আর কতটুকু খরচ করেছি? বেশিরভাগই তো আশেপাশের গাঁয়ের লোকেদের জন্য খরচ করেছি। তাদের ক্ষুধা মিটিয়েছি, পরনের কাপড় চোপড় দিয়েছি, শীতের সময় গরম জামা কাপড় বিলি করেছি। জমিদাররা যা করেনি, ইংরেজ সরকার যা করেনি, আমরা তাই করেছি। ভাবনারই কথা বটে। সমস্ত দলের নিরাপত্তার ভার এখন তার উপর। মঙ্গল অমঙ্গল সব চিন্তা তাকেই তো করতে হবে। কালু সর্দার দলকে তারই হাতে তুলে দিয়ে গেছে। ভাবতে ভাবতে একসময় তারা ঘুমে অচেতন হয়ে পড়ল। তারপর দিন 15-20 একেবারে চুপচাপ। লোকজন পথ চলা বুঝি বন্ধই করে দিয়েছে। যে দু একজন গেল তারা মোটেই লোভনীয় শিকার নয়, একেবারে নিঃসম্বল পথিক। শহরের দিকে চলেছে চাকরির সন্ধানে। বসে বসে দলের লোকেদের শরীরে প্রায় মরচে ধরার জোগাড়। হঠাৎ এক খবর এলো। খবর আনলো কানা গোবিন্দ। আসলে গোবিন্দ দু চোখেই দেখতে পায়, বরং একটু বেশিই দেখে। কি একটা গাছের আঠা মাখিয়ে মাঝে মাঝে চোখের পাতা দুটো বেমালুম জুড়ে দেয় সে। খুব কাছের লোকও টের পায় না, ভাবে বেচারি দৃষ্টিহীন। গোবিন্দ খবর আনলো খাস ইংরেজের তাঁবু থেকে। এখান থেকে মাইল 5 দূরে রানী সায়র, লোকে বলে রানীর বিল। এই বিলের ধারে শীতকালে হরেক রকমের পাখি আসে। কোত্থেকে আসে কেউ জানে না, এমনকি এখানকার লোকেরা সব পাখির নামও জানে না। পাখি শিকারের লোভে শহর থেকে ছোকরা সাহেবরা আসে, বিলের পাশে তাঁবু ফেলে 5-7 দিন কাটিয়ে যায়। পাখি মেরে নিজেরাই পালক ছাড়িয়ে আগুনে ঝলসে খেয়ে ফেলে। এবার প্রায় জন 5 সাহেব হয়েছে, সঙ্গে 6টা বন্দুক। কোনো রকমের বন্দুকগুলো হাত করতে পারলে কাজই হয়। একটা উপায় বাতলে দাও তারামা, বন্দুক কটা তোমাদের এনে দিই। তার আর দলে বন্দুকের প্রয়োজন, সে খবর গোবিন্দ রাখত। সে আনতে পারবে বলল বটে, তবে মনে মনে সেও ভালো করেই জানত এ প্রায় অসম্ভব। বরং বাঘিনীর কোল থেকে তার বাচ্চা টেনে আনা যেতে পারে, কিন্তু ইংরেজদের কাছ থেকে বন্দুক ফুঁসলে আনা প্রায় অসম্ভব ব্যাপার। দিনের বেলা বন্দুকগুলো তারা নিজেদের কাছে কাছেই রাখে। রাত্রিবেলা শোবার সময় মাথার কাছে তাঁবুর হুকে বন্দুকগুলো টাঙিয়ে রাখে। ইংরেজদের খানসামার সঙ্গে কথা বলে গোবিন্দ এ খবর সংগ্রহ করেছে। তারা একটু চিন্তায় পড়ল। এতগুলো বন্দুক এত কাছে রয়েছে, অথচ পাওয়ার কোনো পথ নেই। দলশুদ্ধ ইংরেজদের তাঁবুর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু অতগুলো বন্দুকের মুখে কি হয় কিছুই বলা যায় না। এদেশি সেপাই হলে ভয়ের কিছু ছিল না, কিন্তু ইংরেজের বাচ্চারা শেষ পর্যন্ত লড়বে। আচ্ছা গোবিন্দ, তুমি দুপুরের দিকে একবার আমার সঙ্গে দেখা করো, আমি একটু চিন্তা করে দেখি। গোবিন্দর মুখে হাসি ফুটল। দুপুরের দিকে গোবিন্দ আবার এসে হাজির।
তারার পাশে মেঘা, চরণ আর নিধিও ছিল। গোবিন্দকে কাছে ডেকে তারা ফিসফিস করে কিছুক্ষণ ধরে পরামর্শ করল। সব শুনে গোবিন্দ বলল, ঠিক আছে তারামা, আমি কাল ভোরেই সাহেবদের তাঁবুতে একবার যাব। যদি কাজ হাসিল করতে পারি তাহলে মেঘা, চরণ আর নিধিকে বলি যাব, ওরা যেন তৈরি থাকে। পরদিন ভোরে গোবিন্দ যখন তাঁবুর কাছে গিয়ে দাঁড়ালো, তখন তার অঙ্গে কানা ভিখিরির সাজ, হাতে খঞ্জনি। সাহেবরা গোল হয়ে তাঁবুর সামনে মাঠের ওপর বসে বন্দুক পরিষ্কার করছিল। গোবিন্দকে দেখে একজন বলল, সাধু, একটু গান শোনাও, ভালো গান, রাধাকৃষ্ণ গান। সঙ্গে সঙ্গে খঞ্জনিতে ঘা দিয়ে গোবিন্দ কীর্তন শুরু করল। গোবিন্দর গলা চমৎকার, যেমন মিষ্টি তেমনই সুরেলা। সাহেবরা না বুঝলেও তালে তালে মাথা দোলাতে লাগল। গানের শেষে গোবিন্দ কাঁধের থলি বাড়িয়ে দিল। খানসামা তাতে আলু, বেগুন, চাল ঢেলে দিল, কিন্তু গোবিন্দর যাবার নাম নেই। সে চেপে সাহেবদের সামনে বসল, জিজ্ঞেস করল, হ্যাঁ সাহেব, তোমরা জল আনা কোত্থেকে? কোথাকার জল খাও? কেন? চারিদিকে মহামারী শুরু হয়েছে সাহেব, মায়ের দয়া, তাই জিজ্ঞাসা করছি। সাহেবরা কথাটা ঠিক বুঝতে পারল না। পাশে দাঁড়ানো খানসামাকে মানে জিজ্ঞেস করল। খানসামা বুঝিয়ে দিল, মায়ের দয়া মানে বসন্ত। এই রোগটাকে সাহেবরা জমের চেয়েও ভয় করে। প্রাণে বাঁচাই এ রোগে দুষ্কর, বাঁচলেও মুখের যা অবস্থা হয় তা রীতিমতো ভীতিপ্রদ। একজন সাহেব বলল, এই বিল থেকে জল আনি, আগুনে গরম করিয়া পান করি। এই বিল থেকে? হ্যাঁ, কি হইল তাতে? আর কি হইল, বছর 3 আগে এখানকার জলকে জমিদারের পুরো বরকান্দাজের দল একেবারে খতম। মাই গড! জল ফুটিয়ে খেলে হবে না সাহেব, অন্য জায়গা থেকে জল আনার ব্যবস্থা করো। সাহেবরা পড়ল মহা মুশকিলে। কাছাকাছি কোনো বড় জলাশয় নেই। 2-1টা পুকুর যা আছে তাদের অবস্থা আরও শোচনীয়। শীতকালে শুকনো খটখট করছে। এক কাজ করতে পারি সাহেব, তবে বেশি দিন পারবো না। কি কাজ? আমি যে গায়ে থাকি সেখানে প্রকাণ্ড একটি দ্বারা আছে, তার জল গরম করে এনে দিতে পারি, তবে তার জন্য পয়সা চাই আমার, আর 3-3 বেশি কিন্তু পারবো না। ঠিক হ্যাঁ, পয়সা পাবে। 3-3 তুমি নিয়ে এসো, তার চেয়ে বেশি দিন আমরা থাকবো না। সেই রকমই ব্যবস্থা হলো। বাঁকের দুধারে কলসি বসিয়ে কলসির মুখে কলা পাতা ঢাকা দিয়ে গোবিন্দ সাহেবদের জন্য পানীয় জল এনে দেয় পরিশ্রমের মূল্যে। তারপরের ব্যাপারটা খুবই সহজ। রাতের অন্ধকারে মুখে কালি মেখে মেঘা, চরণ আর নিধি তাঁবুতে ঢুকল। খানসামা বাইরে ঘুমোচ্ছিল, তারই কাপড় জড়িয়ে গোবিন্দ তার মুখ হাত পা বেঁধে ফেলল। জলপান করে সাহেবরা বেহুঁশ। সন্ডামার্কা 3-3টে লোক তাঁবুতে ঢুকতে একবারের জন্য কেউ চোখ মেলেও দেখল না। কয়েক মুহূর্তের মধ্যে তারার অনুচরেরা সব কটা বন্দুক বগল দাবা করে বেরিয়ে এলো। শুধু বন্দুক নয়, টেবিলের ওপর কার্তুজের বাক্স ছিল, সেগুলো আনতেও ভুলল না। তারা খুব খুশি। বিনা রক্তপাতে তার মতলব হাসিল হয়েছে বলে নয়, দলের শক্তি অনেক বেড়ে যাবে 6টা বন্দুক পেয়ে। এতদিন তারার ভয় ছিল খুব ভারী একটা দল প্রচুর বন্দুক নিয়ে এ পথে এলে তাদের মোকাবিলা করতে একটু অসুবিধেই হয়, ফলে সেটা সম্ভব হতো না। বলের বদলে কৌশলের আশ্রয় নিতে হতো। এবার আর সে ভয় নেই। এতগুলো বন্দুক নিয়ে তাদের মুখোমুখি দাঁড়িয়ে তারা লড়তে পারবে। মন যখন খুশিতে ভরপুর, তখন তারা একটা খারাপ খবর পেল। ইংরেজ সেপাইদের হাতে তিলক সর্দার ধরা পড়েছে। সংবাদ দিল তারই দলের একজন। তিলক সর্দারের আস্তানা আর মাইল 2 মধ্যে ইংরেজ কালেক্টরের তাঁবু পড়েছিল। সঙ্গে সেপাই বরকান্দাজ অনেক ছিল। সর্দার টের পায়নি, সবাই চাষার ছদ্মবেশে ঘোরাফেরা করছিল। কালেক্টর সাহেব চাঁদনি রাতে ঘোড়ার উপর চড়ে এদিক ওদিক বেড়াচ্ছিল। সর্দারও ওত পেতেছিল। সে ভেবেছিল লোকটাকে ঘায়েল করতে পারলে টাকা পয়সা বেশ কিছু পাওয়া যাবে। সাহেবরা কোথায় টাকা রাখে সর্দারের তা জানা। কোমর বন্ধের মধ্যে পকেট থাকে, সেখানেই সব কিছু।
এমনকি রাত্রে শোবার সময়ও সাহেবরা ওই কোমরবন্ধ খোলে না। কালেক্টর সাহেব একটা বাঁশের বাঁশি বের করে ফুঁ দিচ্ছিল। আকাশে বাতাসে মিষ্টি একটা সুর। ঝোপের আড়ালে বসে সর্দার দড়ির ফাঁস ঠিক করে নিয়েছিল। সাহেব কাজ বরাবর আসতেই দড়িটা মাথার উপর ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছিল। সর্দারের বরাত, এ পর্যন্ত কোনোদিনই সে লক্ষ্যভ্রষ্ট হয়নি। সবাই বলে সর্দারের ফাঁসে মাছি পর্যন্ত আটকে যায়, কিন্তু সাহেব যেন দড়ির গন্ধ পেয়েছিল। সঙ্গে সঙ্গে ঘোড়ার ঘাড় জড়িয়ে সোজা হয়ে শুয়ে পড়ল সে। দড়িটা চাবুকের মতো সপাত করে পিঠের উপর এসে পড়েছিল। পলকের মধ্যে দড়িটা টেনে নিয়ে সর্দার দ্বিতীয়বার ছোড়ার জন্য তৈরি হবার আগেই সেই বিপদ ঘটেছিল। ঘোড়ার পিঠে শুয়ে শুয়েই সাহেব অপূর্ব সুরে বাঁশি বাজাতে শুরু করে, আর দড়ি হাতে করে সর্দার পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। আশেপাশের গাছপালার পিছন থেকে ছুটে আসে অন্তত 50 জন সেপাই, সকলের হাতে উদ্যত বন্দুক। সর্দারকে দম নেবার পর্যন্ত সময় দেয়নি। পিঠে বুকে বন্দুক ঠেকিয়ে তাকে হাঁটিয়ে তাঁবুর মধ্যে নিয়ে গিয়ে ঢুকিয়েছিল। দলের আর সবাই কোথায় ছিল? অনেকেই শিকারের খোঁজে এদিক ওদিক ঘুরছিল। আমরা কয়েকজন কাছাকাছি ছিলাম, কিন্তু এতগুলো বন্দুকের সামনে কি করব বলেন তো মা? তারপর সর্দারকে ছই ঢাকা গরুর গাড়িতে চাপিয়ে শহরের দিকে নিয়ে চলে গেল। দলের সব লোক এদিক ওদিক ছিটকে পড়ল। আমরা জনা দশেক এখনো আছি, কিন্তু মুন্ড ছাড়া ধর আর কি করবে বলো তো? চুপচাপ বসে রয়েছি। আমাদের তোমার দলে নিয়ে নাও তারা মা। তারা খুব চিন্তিত ছিল, কোনো উত্তর দিল না। তারা মা, এই একটা খবর কিন্তু আমি পেয়েছি। কি? সাহেবটা কালেক্টর নয়, অন্য কি একটা নাম। বুঝেছি, ওই হচ্ছে ছিরিমান। ছিরিমান নয় মেঘা, স্লিম্যান। হ্যাঁ, সে আবার কি? লাট সাহেবের লোক, আমাদের খতম করবার প্রতিজ্ঞা করেছে। তিলক সর্দার গেল, বাকি রইলাম আমি আর ফটিক চরণ। এবার থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে তারা মা। কিছুদিন না হয় চুপচাপ বসেই থাকবো। শিকারের লোভ করে দরকার নেই। কোথায় কোম্পানি কি ফাঁদ পেতে রাখবে বলা যায় নাকি? সত্যি এখন কিছুদিন গা ঢাকা দিয়ে থাকাই ভালো। দলের যারা নিজেদের গায়ে ফিরে যেতে চাই যাক, দরকার পড়লে ডেকে নেব। এখন আমাদের কিছুদিন চুপচাপ থেকে সাহেবদের হালচাল লক্ষ্য করে যাওয়া উচিত। একজনকে যখন ধরেছে, তখন মনে হয় ওরা এদিকেও জাল বিছাবার চেষ্টা করবে। কিন্তু তারা চুপচাপ বসে থাকতে পারল না। লোকে তাকে বসে থাকতে দিল না। দিন 20 পরেই তারা বাসুলি মন্দির থেকে পুজো সেরে বাইরে এসেই চমকে গেল। মন্দিরের সিঁড়ির সামনে 30 লোক, অস্থি চর্মসার, কোটরাগত চোখ, পথশ্রমে যেন ধুঁকছে। তারাকে দেখে সবাই মাটির ওপর লুটিয়ে পড়ল। মা, আমাদের বাঁচাও মা। তারা একটু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। কে তোমরা? আমরা রায়পুরের চাষি মা। 5 কোষ পথ হেঁটে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার কাছে কেন? তোমারই নাম শুনেছে, তুমি গরিবের মা। জমিদার আমাদের ক্ষেতের ফসল সব নিজের গোলায় আটকে রেখেছে। চালের মন 2 টাকা। কি করে আমরা বাঁচবো বলো মা? জমিদারের কাছে গিয়ে বলো তোমরা। বলেছি মা, অনেক অনেক বলেছি, উত্তরও পেয়েছি। এই দেখো। সামনের কয়েকজন চাষি পেছন ফিরে দাঁড়ালো। তাদের পিঠে চাবুকের রক্তাক্ত দাগ। ইস, এইভাবে মেরেছে? এ আর কি মা, কত লোককে দিনের পর দিন ঠান্ডা গারদে পুড়ে রেখেছে, পরে দেহগুলো খালের জলে ভাসিয়ে দিয়েছে। জমিদার নয় মা, জমিদার নয়, পিশাচ, পিশাচ। আচ্ছা ঠিক আছে, তোমরা মাঠে বিশ্রাম করো, আমি দেখছি কিছু করতে পারি কিনা। তারা মায়ের জয়। চাষিরা গাছের ছায়ায় বসল। তারা চরণকে ডেকে তাদের মুড়ি আর গুড় দিতে বলল। দুপুরের দিকে সভা বসল। এমন নয় তো এরা কারসাজি করে আমাদের বিপদে ফেলতে চায়? কোম্পানির লোকের সঙ্গে এদের যোগসাজশ আছে? না তারা মা, সে ভয় নেই। এরা সব আমাদের জানা লোক। ওই তো মধু, পচা, ফোকরে, নিতাই, এরা কতবার উৎসবে এসেছে নেমন্তন্ন খেতে। কালু সর্দারের আমলে অনেক খবরাখবরও এনেছে।
তাহলে তো আমাদের সামনে শুধু একটাই পথ খোলা আছে। কি পথ? রায়পুরের জমিদারের বাড়ি আক্রমণ করা। তারপর গোলার চাবি নিয়ে গোলার দরজা খুলে দেব। গাঁয়ের চাষিরা ধান লুট করে নেবে। এতে একটা সুবিধা হবে, চাষিরাও আমাদের দলের হয়ে যাবে, কোনো রকম বাধা দেবে না। খুবই ভালো কথা তারামা। চুপচাপ বসে থেকে গা গতরে বাত ধরে গেল। তাহলে একটা দিন ঠিক করা হোক আর কি। ও আর দিন দেখা দেখির কি আছে? তারামায়ের কাজ সর্বদাই শুভ কাজ। আর দিন দশেক পরেই তো অমাবস্যা, সেই রাতেই বেরিয়ে পড়া যাবে। কিন্তু একটা কথা আছে। কি কথা? কালু সর্দারের দল কখনো বিনা চিঠিতে ডাকাতি করতে চায় না। আমরা যে যাব সেটা রায়পুরে জমিদারকে চিঠি লিখে আগে জানিয়ে দেব। আগে থেকে জানান দেওয়াটা কি ঠিক হবে? দিনকাল খারাপ, আগের দিনের কথা তো ছেড়ে দাও। এখন যদি জমিদার কোম্পানির সিপাহীর সাহায্য নেয়, বন্দুক নিয়ে সব ওত পেতে বসে থাকবে। যাই হোক, কালু সর্দারের নিয়ম ভাঙতে পারবো না। বিনা চিঠিতে আমাদের দল কোথাও যাবে না। বন্দুক আমাদেরও আছে, ভয়টা কিসের? তাই ঠিক হলো। অমাবস্যার 2 দিন আগে চিঠি যাবে। অমাবস্যার রাত্রে দল গিয়ে ঝাঁপিয়ে পড়বে জমিদার বাড়িতে। তার আগে চরণ আর নিধি চাষিদের খবর দিয়ে দেবে, তারা যেন তৈরি থাকে। চিঠি লেখার সময় তারা বলল, না না, কালিতে লিখলে চলবে না। পাশ থেকে একটা বর্ষার ফলা তুলে আস্তে করে নিজের আঙুলে বসিয়ে দিল সে। ফিনকি দিয়ে রক্তের স্রোত বইতে শুরু করল। আঙুলটা এগিয়ে দিল সে। এই দিয়ে লেখো, লাল অক্ষরে লেখো চিঠি, জমিদারের পড়তে সুবিধে হবে। ঠিক অমাবস্যার 2 দিন আগে চিঠি নিয়ে নিধি ছুটল রনপায়ে ভর দিয়ে। তীরের ফলায় চিঠিটা আটকে জমিদার বাড়িতে ছুঁড়ে দেবে। সব ঠিক হলো। কাজ শেষ করে নিধি ফিরে এলো। রায়পুরের জমিদার পতাকি ঘোষাল, যেমন উচ্ছৃঙ্খল স্বভাব তেমনি দুর্দান্ত প্রকৃতির। প্রজারা দুবেলা তার মরণ কামনা করে। 3 কুলে কেউ নেই। বিয়ের বছরখানেকের মধ্যেই স্ত্রী মারা গিয়েছিল। লোকে বলে পতাকি ঘোষালি বিষ খাইয়ে মেরে ফেলেছিল তার বউকে। তার কোনো একটা অন্যায় কাজের প্রতিবাদ করেছিল সে। খুব ভোরবেলা উঠে পতাকি ঘোষাল ঘোড়ার পিঠে বেড়াতে বের হয়। অর্ধেক জমিদারিটা একবার চক্কর দিয়ে ফিরে আসে। পথের ওপর প্রজার দেখা পেলে সপাসপ তার পিঠে চাবুক চালায়, একেবারে বিনা কারণে। সেদিনও বেরিয়ে বাড়িতে ফেরার মুখে থমকে দাঁড়িয়ে পড়ল সে। দেউড়ির ফটকের ওপর একটা তীর গাঁথা, তীরের মুখে চিঠি। ঘোড়া থেকে নেমে পতাকি ঘোষাল এক টানে তীরটা উঠিয়ে ফেলল। চিঠিটা পড়তে পড়তে তার 2 চোখ আরক্ত হয়ে উঠল। একজন পাইকের হাতে নিজের ঘোড়াখানা দিয়ে ঘরে এসে ঢুকল। কয়েক লাইনের চিঠি, লাল অক্ষরে লেখা। চিঠির কোণে রক্তাক্ত খাঁড়ার চিহ্ন। যথাবিহিত সম্মান পুরস্সরও নিবেদন মেতদ। আপনার বিশাল ধন সম্পত্তি ও দুর্দান্ত চরিত্রের কথা আমরা অরণ্যবাসী হইয়াও অবগত আছি। 2 কিঞ্চিত খর্ব করিবার মানসে আগামী অমাবস্যা রাত্রের 2য় জামে সানুচর আপনার গৃহে পদার্পণ করিবার বাসনা রাখি। আপনি প্রস্তুত থাকিবেন। আমাদের ভক্তিসহ প্রণাম গ্রহণ করিবেন। ইতি বাসুলি মায়ের দাসী তারা। স্পর্ধা? ঠিক আছে, তুমি কত বড় বাসুলি মায়ের দাসী আমিও দেখে নিচ্ছি। বিয়ে ছেলেদের এতবার ভালো নয়। অমাবস্যার 2য় জাম। অমাবস্যা হচ্ছে কাল। হাতের সময়ও কম, এখনই ব্যবস্থা করতে হবে। দুপুরের মধ্যে পতাকি ঘোষাল জমিদারির পাইক বরকন্দাজদের ডেকে পাঠালো। তারা আসতে বলল, এই জমিদারির ইমান রাখার ভার তোমাদের উপর। ডাকাত চিঠি দিয়ে শাসিয়েছে আমার ধনসম্পত্তি লুট করবে, বেইজ্জত করবে। তোমাদের কি মত? আমাদের জান থাকতে তা হতে দেব না হুজুর। আপনি নিশ্চিন্তে থাকুন। কাল মাঝ রাতে ওরা হানা দেবে। সম্ভবত জমিদার বাড়ি আক্রমণ করবে। আমরা সবাই দা সরকি বর্ষা নিয়ে জমিদার বাড়ি ঘিরে থাকব। ওপরের বারান্দায় আমি নিজে থাকব বন্দুক নিয়ে, কিন্তু বরকন্দাজ রাখবো একেবারে জমিদারিতে ঢোকার মুখে। প্রথমে তারা বাধা দেবে,
অবশ্য ডাকাতরা খুবই চালাক, হঠাৎ কোন দিক থেকে আসে কিছুই বলা যায় না। আমাদের সব দিক দিয়ে হুঁশিয়ার থাকতে হবে। সর্দাররা লাঠি তুলে নিরাপত্তার প্রতিশ্রুতি দিল। সব ব্যবস্থা ঠিক হয়ে গেল। পতাকি ঘোষাল একরকম নিশ্চিন্তই হল। ডাকাতদের সাধ্য নেই তার জমিদারিতে ঢোকে। 3 পুরুষে তাদের এলাকায় কোনো দিন ডাকাতি হয়নি, কেউ সাহস করেনি মাথা গলাতে। এবার দেখা যাক বাসুলির দাসীর কতটা বিক্রম। পরদিন ঠিক 3টে নাগাদ পাইক পরকন্দাজরা চমকে দেখল অনেক দূরে ধুলো উড়িয়ে এক ঘোড়সওয়ার আসছে তীর বেগে। পতাকি ঘোষাল লোহার আলমারি খুলে দামি অলংকারগুলো একবার মিলিয়ে নিচ্ছিল। পাইকদের চিৎকার শুনে তাড়াতাড়ি আলমারি বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালো। ততক্ষণে ঘোড়সওয়ার অনেকটা কাছে এগিয়ে এসেছে। মাথার টুপি খুলে হাত নেড়ে কি যেন বলছে। প্রখর রৌদ্রে ঘোড়সওয়ারের সুগৌর রং দেখে বোঝা গেল লোকটা ইংরেজ। পাইক পরকন্দাজরা তাদের হাতের অস্ত্র উদ্যত করে রেখেছিল। পতাকির আদেশে সবাই সরে দাঁড়ালো। ঘোড়সওয়ার ফটক পার হয়ে উঠোনে এসে ঘোড়া থেকে নেমে পড়ল। পতাকি ঘোষালো সিঁড়ি দিয়ে নেমে উঠোনে এসে দাঁড়িয়েছে। ঘোড়সওয়ার টুপিটা বুকের কাছে রেখে অভিবাদন করল। আপনি কি রায়পুরের জমিদার? হ্যাঁ সাহেব। আমি কেলভিন, মহামান্য ইংরেজ বাহাদুরের সৈন্য বিভাগের লোক। আপনার কাছে কিছু সাহায্য প্রার্থনার জন্য আসিয়াছি। বলুন। দুর্গাপুর জঙ্গল ডাকাতের আস্তানা, তা নিশ্চয় আপনি জানেন। এই ডাকাতরা মাঝে মাঝে আশপাশের লোকদের শান্তি নষ্ট করে, পথচারীর প্রাণনাশ করে তাদের সর্বস্ব লুট করে। হ্যাঁ ঠিক। আজ আমরা ডাকাতের একটি দলকে গ্রেপ্তার করিতে চাই। খোঁজ পাইয়াছি তাহারা আপনার জমিদারির দিকেই আসিতেছে। ঠিক ঠিক, আমি আগেই খবর পেয়েছি ডাকাতরা আমার এখানে হামলা করতে আসবে, মানে চিঠি দিয়ে তাই জানিয়েছে। আপনারা কি তাদের গ্রেপ্তার করেছেন? প্রায়, তবে তাহারা দলে ভীষণ ভারী। আমাদের সৈন্য সংখ্যায় কিছু অল্প, লড়াই হইলে কি হইবে বলা যায় না। তাই আমাদের দলপতি আপনার কাছে পাঠাইলেন। আপনি আপনার লোক দিয়া সাহায্য করিলে। নিশ্চয়ই নিশ্চয়ই, এ আবার একটা কথা। এ তো আমারই লাভ। দলটাকে জব্দ করার জন্য আমিও লোক তৈরি করে রেখেছিলাম। কথার শেষে পতাকি 2 হাতে তালি বাজালো। সঙ্গে সঙ্গে বল্লমধারী একজন পাইক এসে 2 হাত জোর করে নমস্কার করল। হুকুম করুন হুজুর। জংদশেক পাইক এখানে রেখে বাকি সবাইকে নিয়ে সাহেবের সঙ্গে চলে যাও। যে ডাকাতের দলের আজ রাতে এখানে আসার কথা, তাদের ইংরেজের লোক আগেই আটকাতে চাইছে। তোমরা তাদের সাহায্য করবে, বুঝতে পেরেছ? পাইক আবার নমস্কার করে দলের মধ্যে গিয়ে দাঁড়ালো। সাহেব ঘোড়ার পিঠে উঠতেই তার পেছন পেছন সবাই দল বেঁধে অনুসরণ করল। তারা পথের বাঁকে না মিলিয়ে যাওয়া পর্যন্ত পতাকি ঘোষাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। নিশ্চিন্ত মনে পতাকি ঘোষাল নিজের ঘরে ঢুকল। যা শত্রু পরে পড়ে, ষাঁড়ের শত্রু বাঘে মারুক, মাঝখান থেকে আমি বেঁচে যাব। মাঝরাতের একটু পরেই পতাকির ঘুম ভেঙে গেল। বাইরে একটা হট্টগোল হচ্ছে। চোখ চেয়ে দেখল মশালের আলোয় আকাশ লাল হয়ে উঠেছে। একবার মনে ভাবল তার বরকন্দাজরা বোধহয় ডাকাতদের শায়েস্তা করে ফিরে এসেছে। কিন্তু তারপরই জয়ধ্বনি শুনে চমকে উঠল সে। বিছানা থেকে উঠে বাইরে এসেই পতাকি চমকে উঠল। দুপাশে বর্ষাধারী 2 ডাকাত, মাঝখানে খুব কম বয়সী একটা মেয়ে, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ, এলো খোঁপা, চওড়া লাল পাড় শাড়ি, গাছ কোমর করে বাঁধা, হাতে বন্দুক। বন্দুকটা ঠিক পতাকির বুকের দিকে উদ্যত। কে কে তোমরা? বাঁশুলি মায়ের দাসী, এরাও মায়ের অনুচর। আমার কাছে কি চাই? তোমার গোলাঘরের চাবি। গোলাঘরের চাবি তো আমার কাছে থাকে না। তাহলে আর আমার দোষ নেই। ভেবেছিলাম বিনা রক্তপাতেই কাজ হবে,
1, 2, 3 বলবো, এর মধ্যে যদি চাবি না পাই তাহলে ঘোড়া টিপতে বাধ্য হব। পতাকি আর দ্বিরুক্তি না করে কোমরে বাঁধা চাবির গোছাটা ফেলে দিল। ওই লাল সুতো বাঁধা বড় চাবিটা। মেঘা, চাবিটা তুলে নিয়ে যাও। আমরা এখানে রইলাম, যদি ভুল চাবি দিয়ে থাকে খবর দিও, পাষণ্ডকে 1 গুলিতে নিকেশ করে দেব। মেঘা নিচু হয়ে চাবির গোছা কুড়িয়ে নিয়ে ছুটে নিচে নেমে গেল। মেঘার জায়গায় আর একজন বল্লমধারী এসে দাঁড়ালো। মিনিট 20 পরেই দারুণ চিৎকার শোনা গেল। অনেকগুলো কণ্ঠের সম্মিলিত চিৎকার। তারা বুঝতে পারল গাঁয়ের লোকেরা গুদাম থেকে ধান নিয়ে যাচ্ছে। তাদের আগেই বলে রাখা হয়েছিল, পাছে কেউ তাদের চিনতে পারে, তাই সবাইকে মুখে কালিঝুলি মেখে আসতে বলা হয়েছিল। সেভাবেই তারা এসেছে। পতাকি ঘোষালের পাইকরা তাদের দেখে চিনতে পারবে এমন ভরসা কম। তাছাড়া কিছু পাইক আহতও হয়েছে। বাকি সবাইকে ডাকাতেরা এক জায়গায় বেঁধে ফেলে রেখে গেছে। গাঁয়ের চাষিদের চেনার সুযোগও তারা পাবে না। আওয়াজটা একেবারে মিলিয়ে যাওয়ার পর তারা বলল, এবার জমিদারের ব্যবস্থা করো। দুজন লোক দুদিক থেকে এগিয়ে এসে মোটা দড়ি দিয়ে পতাকিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। তারপর তাকে টানতে টানতে শোবার ঘরে এনে পালঙ্কের পায়ার সঙ্গে মোক্ষমভাবে বাঁধল। তারপর তার পরনের ধুতি কিছুটা খুলে তার মুখে গুঁজে দিল, যাতে সহজে সে চেঁচাতে না পারে। বাঁধা ছাঁধা শেষ করে ডাকাত দলের একজন এগিয়ে এসে বলল, ফের নাম হই কর্তা, কেমন সাহেব সেজেছিলাম বলুন, একেবারে খাস ইংরেজ। আপনার পাইক বরকন্দাজরা জঙ্গলে বিশ্রাম করছে, কাল ভোরে ফিরবে। আসি কর্তা। পতাকি দুটো চোখ বিস্ফারিত করে শুধু চেয়ে রইল। মুখ বাঁধা না থাকলে বিস্ময়ে বোধহয় চেঁচিয়েই উঠত। তারপর তারাকে মাঝখানে নিয়ে দলটা দেউড়ি পার হয়ে গেল। অনেক চেষ্টা করেও পতাকি নিজের বাঁধন খুলতে পারল না। বাড়িতে এত সোনাদানা মোহর জহরত থাকতে ডাকাতের ধানের গোলার উপর লোভ কেন? সম্ভবত খাবার নেই। পয়সা দিলেই বা ডাকাতদের কে ধান বিক্রি করবে? কিন্তু চালের দর 2 টাকা মন উঠেছে, আরো হয়তো কিছু উঠত। কলকাতায় চালান দিতে পারলে বেশ লাভ হতো। একেবারে সর্বনাশ হয়ে গেল। পতাকির কপাল চাপড়াতে ইচ্ছে করল। এদিকে রায়পুরের চাষিরা 2 হাত তুলে তারার জয়ধ্বনি করতে লাগলো। খুব সাবধান, এমন ভান করবে যেন এখনো তোমরা অভাবগ্রস্ত। জমিদারের কাছে দরবার করবে, না হলে কিন্তু তোমাদের সন্দেহ করবে। জানতে পারলে অত্যাচারের শেষ থাকবে না। চাষিরা নিজেদের বাড়িতে ফিরে গেল। তারপর দিন 20 সব চুপচাপ। এই পথ দিয়ে লোক চলাচল বেশ কমে গেল। মনে হয় ইংরেজরা সবাইকে সাবধান করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে পথের বিপদের কথা। হয়তো এমন কথাও বলেছে যে শীঘ্রই এসব জঞ্জাল তারা দূর করবে, ডাকাতদের সম্পূর্ণরূপে শায়েস্তা করবে। তারপর এসব পথ দিয়ে লোকেরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। কিছুদিন পরেই আর একটা দুঃসংবাদ এলো। তারা ঘুমোচ্ছিল, হঠাৎ দরজায় শব্দ। তারার ঘুম খুব সজাগ। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ল সে। দরজার গোড়ায় দিন শুয়ে আছে, কাছে বর্ষা। সেও উঠে বসল। কি ব্যাপার? এত রাত্রে দরজা ধাক্কা কেন? ইংরেজরা আস্তানা ঘিরে ফেললে না তো? প্রণাম রানীমা। কি খবর মেঘা? বড় খারাপ খবর মা। এসো, ভেতরে এসো। ফটিকচরণকে খতম করে দিয়েছে। খতম করে দিয়েছে? কে? সাহেবরা। কি করে? বন্দুকের গুলিতে। ও, সাহেবরা জঙ্গল ঘিরে ফেলেছিল নাকি? না, তা ঘিরতে পারেনি। তবে অনেক সিপাই শান্তি নিয়ে ফটিকচরণের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। এলো পাতাড়ি গুলি চালিয়েছিল। শুধু ফটিকচরণই নয়, তার দলের আরও 10-15 জন খতম হয়েছে মা। আগে থেকে কেউ বুঝতে পারেনি? না, অন্ধকার রাত্রে গুঁড়ি মেরে বসেছিল সেপাইরা।
আর তাদের সঙ্গে ছিল ওই রবার্ট সাহেব। রবার্টকে? ওই যে লাট সাহেবের অনুচর, ওই ছিরিমান্নাকে। স্লিম্যান? হ্যাঁ হ্যাঁ, সেই রবার্ট সাহেবকে নিয়োগ করেছে তল্লাট থেকে ডাকাতদের উৎখাত করতে। এবার তাহলে আমি বাকি, মানে আমরা। তাহলেই দুর্গাপুরের জঙ্গল সকলের পক্ষে নিরাপদ হয়, তাই না? এটা কবেকার ঘটনা? পরশু রাতের। আজ একটু আগে ফটিকচরণের দলের দুজন লোক এসেছিল, তারাই বলল। লোক দুজন কি আমাদের দলে আসতে চায়? না, আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, তারা রাজি হলো না। রাজি হলো না? হুম, বললে আর ডাকাতি করবে না। ইংরেজরা যেরকম উঠে পড়ে লেগেছে, এদেশে ডাকাতি করে আর খেতে হবে না। তারা নিজের নিজের দেশে সব ফিরে গেল, চাষবাস করবে বলছে। রবার্ট সাহেবের দল কি এবার আমাদের দিকে আসছে? আগে না, ফটিকচরণের লাশ নিয়ে তারা বর্ধমানে ফিরে গেছে, সেখান থেকে কলকাতা যাবে। তো লাশটা নিয়ে গেল কেন? লাশটা দেখালে কোম্পানির কাছ থেকে বকশিস টকশিস পাবে বোধহয়, নাম হবে রবার্ট সাহেবের। এবার আমরা কি করব বলো? তোমাকে আমি আর কি মতলব দেব তারামা? তুমি নিজে যথেষ্ট বুদ্ধিমতী। আমার মনে হয় লুঠের মালগুলো আমাদের সরিয়ে ফেলা উচিত, সাহেবরা যেন সেসবের খোঁজ না পায়। সে না হয় করা যাবে। এখান থেকে মাইল দুয়েক দূরে একটা ভগ্ন স্তূপ আছে, কোনো কালে বোধহয় কোনো জমিদারের বাগান বাড়িটারি ছিল, এখন সাপখোপের আড্ডা। সব কিছু সেইখানে সরিয়ে রাখা যেতেই পারে। ভগ্ন স্তূপ? হ্যাঁ, লোকেরা বলে বর্গিরা জমিদার বাড়ি আক্রমণ করে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল অনেক কাল আগে। রতন সর্দারের আমলে মুসলমানদের ভয়ে একবার ধনরত্ন সব সেখানে সরিয়ে রাখা হয়েছিল আর কি। গোলমালের আশঙ্কা কমতে আবার সেসব এখানে নিয়ে আসা হয়। এবারও না হয় তাই করা হবে। কিন্তু মা, আমাদের ব্যবস্থা কি হবে? আমরা কিন্তু একজোট হয়ে থাকবো না, ছড়িয়ে ছিটিয়ে থাকবো। কেউ যদি নিজের গায়ে ফিরতে চায় বাধা দিও না, যেতে দিও। তারপর বিপদ কেটে গেলে আবার আমরা একসঙ্গে হব। শুধু তোমরা, মানে দলের যারা প্রধান, তারা আমার সঙ্গে থাকো, পরামর্শ করবার জন্য দরকার হবে। তবে আমার মনে হয় আমাদেরও ঠাঁই বদল করা দরকার। আমাদের যেমন চর আছে, তেমনই ইংরেজদেরও তো গুপ্তচর আছে, আমাদের ঘাঁটির সন্ধান রাখছে। কাজেই এখান থেকে সরে আমাদের আরও ভেতরে চলে যেতে হবে। ভালো ব্যবস্থা। তাহলে কাল থেকেই মাল সরাবার আয়োজন করি, তারপর নিজেদের আস্তানা না হয় সরিয়ে নিয়ে যাব। তাই করা হলো। লুঠের সমস্ত মাল সরিয়ে ফেলা হলো। দলের সবাইকে ডেকে বলা হলো, যাদের যাবার জায়গা আছে তারা যেন চলে যায়। দল বেঁধে এক জায়গায় থাকাটা বর্তমান অবস্থায় বিপজ্জনক, কারণ ইংরেজরা ডাকাত উচ্ছেদের জন্য বদ্ধপরিকর। এ কথাও বলে দেওয়া হলো, সময় একটু অনুকূল হলে আবার তাদেরকে ডেকে আনা হবে। যাবার সময় প্রত্যেককে নতুন ধুতি, উড়নি এবং অর্থ দেওয়া হলো। তারাকে প্রণাম করে সবাই চলে গেল। একটা অশ্বত্থ গাছে হেলান দিয়ে তারা চুপচাপ বসে রইল। এই দলে প্রবেশ করার দিন থেকে খুঁটিনাটি অনেক কথা তার মনে পড়ল। কালু সর্দার নিজে হাতে তাকে সবকিছু শিখিয়েছিল। দলের ভার যাতে নিতে পারে তার উপযুক্ত করে গড়ে তুলেছিল। গোটা দলটাকে তারা যেমন ভালোবাসত, তেমনি দলের সকলের ভালোবাসাও সে অর্জন করেছিল। কিন্তু এখন চারিদিকের আবহাওয়া দেখে মনে হচ্ছে দল রাখা হয়তো আর সম্ভব হবে না। এতদিন ইংরেজরা নিজেদের অস্তিত্ব বজায় রাখার চিন্তায় ব্যস্ত ছিল, অন্য কোনো দিকে নজর দিতে পারেনি। এখন ইংরেজ এ দেশের বুকে আসন কায়েম করে নিয়েছে। কাজেই যা কিছু উৎপাত বলে মনে করে সে সব কিছুই তারা সরাবার চেষ্টা করবে। চরণ জিজ্ঞেস করল, এখন আমরা কি করব তারামা? চারিদিকে চর পাঠিয়ে সন্ধান রাখতে হবে চরণ। ইংরেজরা কি করছে, কি তাদের মতলব, সেটা আগে ভাগে জেনে নিতে হবে আমাদের। ওদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ ওরা সংখ্যায় অনেক, হাতিয়ারও প্রচুর। তবে এটা ঠিক, আমরা কেউ জীবন্ত ধরা দেব না, ওদের নাস্তানাবুদ করে তুলব। দলের আর যারা দাঁড়িয়েছিল তারা কেউই কোনো কথা বলল না। সবারই মুখ বিষণ্ণ, মনোবল যেন ভেঙে পড়েছে।
বিশেষ করে তিলকের গ্রেপ্তার আর ফটিকচরণের মৃত্যু সংবাদে এরা অসহায় হয়ে পড়েছে। সারা দুর্গাপুরের জঙ্গলে এখন শুধু তারা মায়ের দল। ইংরেজ এই দলকে ছেড়ে দেবে এমন আশা করাই উচিত নয়। সবাই চুপচাপ। সিপাহীদেরও কোনো খোঁজ পাওয়া গেল না। সবাই জঙ্গল থেকে সরে গেছে। এটা তাদের কোনো কৌশল কিনা বোঝা গেল না। অবশ্য এমনও হতে পারে রাজধানীতে তাদের জরুরি ডাক পড়েছে, তাই আপাতত ডাকাতদের চিন্তা ছেড়ে তাদের অন্য কাজে যেতে হয়েছে। তবে চর সজাগ রইল, ইংরেজদের গতিবিধির সামান্য খবর পেলেই যাতে তারাকে জানাতে পারে। একদিন তারা গাছের তলায় চুপচাপ বসেছিল। ঠিক সেই সময় একজন প্রৌঢ়া এসে তার কাছে দাঁড়ালো। পরনে আধময়লা থান, রুক্ষ চুল, হাঁটু মুড়ে একেবারে তারার পায়ের কাছে বসে পড়ল সে। মুখ দেখে মনে হলো সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু এদিকের সময় খুব খারাপ। শত্রুরা চারিদিকে জাল পেতেছে। ছলে বলে কৌশলে তারাকে ধরাই তাদের উদ্দেশ্য। তারা একবার এদিক ওদিক দেখল। একটু দূরে চরণ দাঁড়িয়েছিল, তার দৃষ্টি তারার দিকে। তারা জিজ্ঞেস করল, কে তুমি? আমাকে তুমি চিনবে না মা, আমি নিরুপায় হয়ে তোমাকে বিরক্ত করতে এসেছি। আমার কাছে তোমার কি দরকার? তুমি গরিবের মা, তোমার কথা চারপাশে সবাই জানে। তুমি আমাকে বাঁচাও মা। আসল কথাটা বলো না, কেবল কাঁদুনি গাইছো। বলছি মা, বলছি। সব কথা তোমাকে বলার জন্যই তো এসেছি। আমার একটি মাত্র মেয়ে মা, 12 বছর প্রায় বয়স হতে চলল, এখনো বিয়ে দিতে পারলাম না। আমাকে যে নরকে যেতে হবে। তা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ না কেন? কি করে দেব মা, দেবার মুরদ কোথায়? বেশ, কত টাকা লাগবে বলো, আমি সাহায্য করবার চেষ্টা করব। শুধু টাকার জন্য তো আটকাচ্ছে না। তবে তোমার যদি সময় থাকে মা, তাহলে সব কথা বলি। বলো। আমার ওই একটি মাত্র সন্তান মা, ওর বয়স যখন 6 বছর তখন ওর বাপ কলেরায় মারা যায়। সেই থেকে বুকে করে মেয়েকে মানুষ করেছি, সংসারের কুটোটি নাড়তে দিইনি। নাম কি তোমার মেয়ের? মেয়ের নাম তাকমণি। কি বলবো মা, মেয়ে যেন সোনার প্রতিমা। যেমন রং তেমনই নাক, মুখ, চোখ আর চুলের ঢাল। অবশ্য তোমার রূপের পায়ের যোগ্য নয় মা, আমাদের ঘরের তুলনায় সুন্দরী। ঠিক আছে, বলে যাও। হ্যাঁ বলছি মা, বলছি। রোজগারের কোনো উপায় নেই। পরের বাড়ির ধান বেনে মুড়ি ভেজে কোনো রকমে মামের ভরণ পোষণ চালাতাম। আকাল এলো, চারদিকে নেই নেই রব। লোকেরই পেট চলে না, আমাকে কাজ দেবে কি? সেই সময় ভদ্রাসনটুকু বাধা পড়লো, মানে বাধা দিতে হলো, এছাড়া আর উপায়ও ছিল না। কার কাছে বাধা দিলে? এই অবেলায় তার নাম কি করে করি বলো তো মা? কেন? আর কেন, তার নাম করলে হাঁড়ি ফাটে। সবাই তাকে বলে একাদশী ঘোষাল। মা, বেশ নাম রেখেছে তো। হ্যাঁ মা, নাম করলে সেদিন আর পেটের অন্ন জোটে না, একাদশীর উপোস করতে হয়। তার কাছে সব বাধা দিলাম, ব্যাস সেই সর্বনাশের শুরু। এখন একাদশী ঘোষাল উল্টো চাপ দিচ্ছে। কিসের উল্টো চাপ? রোজ দুবেলা এসে তাগাদা দিচ্ছে, দেনা শোধ করো, দেনা শোধ করো। কোত্থেকে শোধ দেব বলো তো মা? হাতে কি একটা কানা করিও আছে? আবার কি বলছে জানো? কি বলছে? যদি আমার কথা শোনো তাহলে তোমায় একটা পয়সা ধার শোধের জন্য দিতে হবে না। বটে? হ্যাঁ মা, কিন্তু নট ছাড় কি বলে জানো? বলে ঠাকুর সঙ্গে আমার বিয়ে দাও, তাহলে বন্ধকি কাগজপত্র সব ছিঁড়ে ফেলবো, তোমার বাড়ি জমি তোমারই থাকবে। বেশ তো, তাই দাও না। তোমার মেয়েরও তো বয়স হচ্ছে। মুখ পোড়ার বয়স যে 60-এর কম নয় মা। বাড়িতে 3-3টে বউ, আর চেহারা কি বলবো মা, ঠিক যেন বুড়ো চামচিকে।
তবে তো মুশকিল। তাই তো বলছি মা, আমার হয়েছে উভয় সংকট। ওরকম একটা লোকের হাতে মেয়েকে দিতে পারি না, আবার না দিলে ভিটে মাটি থেকে উৎখাত করে পথে দাঁড় করাবে। আচ্ছা, কত টাকা দরকার তোমার? 100 টাকা ধার নিয়েছিলাম। একাদশী ঘোষাল বলছে সুদে আসলে তাই নাকি 250 টাকাতে দাঁড়িয়েছে। বেশ, তুমি কাল সকালে এসে টাকাটা আমার কাছ থেকে নিয়ে যেও, কেমন? কিন্তু সমস্যা তো এতে মিটবে না মা। কেন? একাদশী ঘোষাল টাকা নিতে যদি অস্বীকার করে? কেন অস্বীকার করবে কেন? টাকা ধার দিয়েছে, সুদ শুদ্ধ টাকা শোধ দিয়ে দিচ্ছ, ব্যাস হয়ে গেল। তার ঝোঁক আমার মেয়েকে বিয়ে করার দিকে। তুমি যদি বিয়ে না দাও তার সঙ্গে, তো কি করবে? একাদশী ঘোষালকে তুমি চেনো না মা, সে সব পারে। তার হাতে অনেক লেটেল। আমার মেয়ের বিয়েই বন্ধ করে দেবে, জোর করে মেয়েকে বিয়ের রাতে ছিনিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তুমি তোমার মেয়ের বিয়ে ঠিক করো, তারপর আমি আছি। বিয়ের কথাবার্তা কিছুটা হয়েই আছে মা। তাই নাকি? কোথায়? গোবিন্দপুরের রাকালের সঙ্গে। ছেলেটা চাষবাস করে, বয়সও বেশি না। বেশ, তুমি বিয়ের দিন ঠিক করে আমাকে জানিয়ে যেও। কিন্তু বিয়ে কি দিতে পারবো মা? আমি নিজে যাব তোমার মেয়ের বিয়েতে, দেখি কে বিয়ে আটকায়। ঠিক আছে মা, আমি কালই একাদশী ঘোষালের কাছে যাব। সে টাকার কথা কি বলে তোমাকে জানিয়ে যাব। আর একবার প্রণাম করে প্রৌঢ়া মেঠো পথ ধরে এগিয়ে গেল। পথের বাঁকে অদৃশ্য হয়ে যেতেই চরণ এসে দাঁড়ালো তারার কাছে। এতক্ষণ কি বকবক করছিল মেয়েটা? তারা সব বলল। তারপর জিজ্ঞেস করলো, তুমি একটা কাজ করতে পারবে চরণ? এ আবার কি কথা মা? আদেশ করো, কি করতে হবে? আমরা যেরকম অবস্থার মধ্যে রয়েছি তাতে কাউকে বিশ্বাস করা উচিত না। কিছুই বলা যায় না। এ মেয়েটা হয়তো ইংরেজের চর ফাঁদ পেতে আমাকে ধরবার চেষ্টা করছে। ঠিক বলেছ মা, কাউকে বিশ্বাস নেই, চারিদিকে দুশ্মনের চর ঘুরছে। তুমি এক কাজ করো চরণ। বলো। মেয়েটা বেশি দূর যেতে পারেনি, তুমি ওর পেছন পেছন যাও, খোঁজ নিয়ে এসো তো যা বলে গেল সব সত্যি কিনা। ঠিক আছে মা, ওই মেয়েটার বাড়ি ধারে কাছেই হবে। আমি আজ রাতেই তোমার কাছে সব খবর নিয়ে আসব। চরণ কোমরের গামছাটা মাথায় বাঁধল, তারপর লাঠিতে ভর দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। তারা কিছুক্ষণ সেদিকে দেখে বিপরীত দিকে চলতে আরম্ভ করল। এসে গেছি মা। কি খবর চরণ? মিথ্যে কথা বলেনি মা। তাই নাকি? হ্যাঁ, এখান থেকে 1 ক্রোশ দূরে রতনপুরে থাকে। বাড়িতে শুধু ওর একটা মেয়ে, আর কেউ থাকে না। গিয়ে মেয়ের কাছে সব কথা বলছিল, আমি জানলায় কান রেখে সব শুনেছি। কি বলছিল? তোমার কথা মা। তারা মা অভয় দিয়েছে, সব ঠিক হয়ে যাবে। মেয়েটা কিন্তু হাউমাউ করে কেবল কাঁদছিল, আর বলছিল আমার বড্ড ভয় করছে মা। লাঠিয়াল যদি আমাকে ধরে নিয়ে যায়, তোমাকে ছেড়ে আমি কি করে বাঁচবো মা? বেচারা। ওর মা ওকে অনেক বোঝালো, এমন সময় এক কাণ্ড। কি কাণ্ড? সেই মহাদেব ঘোষাল এসে হাজির। মহাদেব ঘোষাল কে? ওই যে যার কাছে এদের ভিটে মাটি সব বাঁধা, সে। একাদশী ঘোষাল? হ্যাঁ, গায়ের মুদির কাছে খবর পেলাম সবাই ওকে ওই নামেই ডাকে। একেবারে হাড় কৃপণ আর চামারের বেহদ্দ, এসেই লাঠি ঠুকে চিৎকার। মেয়েটা বেরিয়ে এসে বোঝালো যে 3 দিনের মধ্যেই ঘোষালের দেনা সে শোধ করে দেবে। তাই শুনে ঘোষাল যেন একটু থমকে গেল, চোখ মুখ কুচকে বলল, দেবে যে? টাকাটা কি আসমান ফুরে আসবে? সে খোঁজে তো আপনার দরকার নেই, আপনার তো টাকা পেলেই হলো। তারপর মেয়ের বিয়ে কি করলে? মেয়ের বিয়ে এখন দেব না। বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। ঠিক আছে, মহাদেব ঘোষালের চোখে ধুলো কি করে দাও ঠাকুরুন, আমিও দেখব। মেয়েটা সুখে থাকতো, ভালো ঘরে বরে পড়তো, সেটা তাইলে ইচ্ছে নয়। ঠিক আছে ঠিক আছে। গজগজ করতে করতে লোকটা চলে যায়, আমিও ফিরে আসি। বোঝা যাচ্ছে মেয়েটা সত্যি কথাই বলেছে। আচ্ছা চরণ, তুমি এবার যাও, বিশ্রাম করোগে। চরণ চলে যেতে তারা বাড়ির মধ্যে এসে ঢুকল। খাবার নিয়ে মাসি অপেক্ষা করছিল।
কি গো বাছা, বিয়ে বিয়ে করে কি বলছিলে? কানে এলো যেন। আমার বিয়ে গো মাসি। ও মা, সে কি গো? কবে, কার সঙ্গে? কবে এখন বলতে পারছি না, দিনক্ষণ দেখতে হবে। আর বিয়ে বোধহয় ইংরেজদের সঙ্গে। কি মস্করা করছো? হ্যাঁ, মস্করা কেন হবে? ইংরেজের সঙ্গে বিয়ে বলেই তো সরকারের লোক আমার অত খোঁজ করছে। দেখতে পেলেই হাতে মালা জড়িয়ে পায়ে মল পরিয়ে টেনে নিয়ে যাবে। নাও বাছা নাও, খেতে বসো, রাত অনেক হলো। খাওয়া দাওয়া সেরে তারা শুয়ে পড়ল। শুলো বটে, কিন্তু ঘুম এলো না। দুদিন পরে প্রৌঢ়া এসে দাঁড়ালো। খাওয়া দাওয়ার পর তারা চুল খুলে রোদে বসেছিল। সামনে ছায়া পড়তেই চোখ তুলে তাকালো। প্রৌঢ়া দাঁড়িয়ে। তারা মুখ তুলতেই প্রৌঢ়া তারাকে প্রণাম করল। তারা জিজ্ঞেস করল, কি খবর? খবর তো এদিকে ভালোই মা। পাত্রের খুড়ো এসে মেয়েকে পছন্দ করে গেছে। বিয়ের দিন ঠিক হয়েছে সামনের মাসের 2রা। 2রা? তাহলে হাতে আর কদিন আছে? আজ হলো গিয়ে তোমার 17ই, আর দিন 15। ওমা, তাহলে তো হাতে আর দিন বেশি নেই। না মা, একলা মানুষ তো, সবই আমাকে করতে হবে। তুমি কি টাকাটা আজ নিয়ে যাবে? তুমি যদি দয়া করো নিয়ে যেতে পারি, কিন্তু একটা মুশকিল হয়েছে মা। আবার কি হলো? একাদশী ঘোষাল রাজি হচ্ছে না। কিসে রাজি হচ্ছে না? টাকা নিয়ে আমার জমি জমা ছেড়ে দিতে। সে কি? হ্যাঁ মা, ঘোষাল বলছে টাকার তার দরকার নেই, মেয়ে দিতে হবে তাকে। গায়ে একাদশী ঘোষালের চট চারদিকে মা। আমার মেয়েকে যে দেখতে এসেছিল সে কথা ঠিক তার কানে গেছে। আমাকে কি বললে জানো মা? কি বললে? বললে, এসব কায়দা করতে যেও না ঠাকরুন, বিপদে পড়বে। আমি বেঁচে থাকতে তোমার মেয়েকে কেউ গায়ের বাইরে নিয়ে যেতে পারবে না। একটু বসো, আমি আসছি। তারা উঠে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো একতারা টাকা হাতে নিয়ে। এই নাও, এর মধ্যে 250 টাকা আছে, গুনে নাও। হে আর কি গুনবো মা, তুমি দয়া করে দিচ্ছ, মাথায় করে নিচ্ছি। দাঁড়াও। বলো মা। এতগুলো টাকা নিয়ে তোমার এভাবে যাওয়াটা ঠিক হবে না। আমি একজন লোক সঙ্গে দিচ্ছি। দলের একজন কাছেই ছিল, সেই কাছে এসে দাঁড়ালো। তুমি এর সঙ্গে যাও তো, একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আর তুমি শোনো। বলো মা। মেয়ের বিয়ের ঠিক আগের দিন আমাকে খবর দিয়ে যাবে, কেমন? বিয়ের দিন আমি যাব। তুমি যাবে মা? নিশ্চয়ই যাব। যদি তোমাদের ঘোষাল মশাই গোলমাল করে, ঠেকাতে হবে তো। হ্যাঁ মা, আমার আর কেউ নেই। মনে হচ্ছে একাদশী ঘোষাল গোলমাল করবেই। ঠিক আছে, তুমি আর দেরি করো না, অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ, যাই মা। প্রৌঢ়া চলতে শুরু করল। তারার লোকটি ঠিক তার পেছনেই রইল। প্রৌঢ়া চলে যেতে তারা উঠে দাঁড়ালো। কে আছো? ধারে কাছে কেউ ছিল না, কোনো উত্তর এলো না। সে একটু এগিয়ে গেল, দেখল একটা বাবলা গাছের নিচে জনাচারেক লোক বসে আছে। তারাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। এই একবার মেঘাকে খবর দাও না, বলো খুব জরুরি দরকার, এক্ষুনি যেন দেখা করে। দুজন লোক বেরিয়ে গেল। মিনিট 15 মধ্যে মেঘা এসে দাঁড়ালো। তারা মা, ভেতরে এসো, বসো এখানে। কি মা, কোথাও ডাকাতি করতে যেতে হবে? কোনো খবর আছে? না। অস্ত্র শস্ত্রগুলো যে মরচে পড়ে নষ্ট হয়ে গেল মা, আমরাও একেবারে অকেজো হয়ে যাচ্ছি। তুমি তো জানো মেঘা, সময় আমাদের অনুকূল নয়। এখন কিছু করতে যাওয়া নিরাপদ হবে না। ইংরেজরা প্রতিজ্ঞা করেছে আমাদের উচ্ছেদ করবেই। আমরা নাকি দেশের শত্রু, সকলের শত্রু। শোনো মেঘা, তোমাকে বিয়ের নিমন্ত্রণে যেতে হবে। বিয়ের নিমন্ত্রণে? কোথায়? মানে আমাদের আবার কে নিমন্ত্রণ করবে মা? রতনপুরে। রতনপুরে? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মানে আমাদের তো সেখানে কেউ নেই। সব কথা খুলে না বললে বুঝতে পারবে না।
তারা চাপা গলায় অনেকক্ষণ ধরে মেঘাকে বোঝালো। সব শুনে মেঘা বলল, ঠিক আছে মা, ঠিক আছে। লাঠি ধরার জন্য হাতটা না কদিন ধরে নিষ্পিস করছিল। আমি দলের সবাইকে একবার বলে আসি। নির্দিষ্ট দিনে প্রৌঢ়া এসে হাজির। মা, এইবার যে যাবার ব্যবস্থা করতে হবে। বিয়ের সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ মা, কালই বিয়ে। আজ আর বেশিক্ষণ থাকতে পারবো না, এখনই উঠব। কি যে হবে কিছু বুঝতে পারছি না। কেন? কাল থেকে একাদশী গোশালের লোক বাড়ির আশেপাশে ঘুরছে। তাই নাকি? হ্যাঁ মা, আমরা যা করছি সব কিছুর ওপর নজর রাখছে। রাখুক, তোমার কোনো ভয় নেই, তুমি তোমার কাজ করে যাও। সবই তো করে যাচ্ছি মা, তবে ভয়ে আমার হাত পা পেটের ভেতর সিঁ দিয়ে যাচ্ছে। বিয়ের লগ্ন কখন? মাঝরাতে। আরো একটা মুশকিলে পড়ছি মা। আবার কি মুশকিল? কোনো ভরচাজ আসতে চাইছে না একাদশী গোশালের ভয়। ঠিক আছে, ভরচাজ আমি সঙ্গে নিয়ে যাব। তুই কখন যাবে মা? আমি কাল বিকেলের দিকে যাব। তা বাড়ি চিনবে কি করে? আমার যে লোক তোমার সঙ্গে টাকা তোড়া নিয়ে গিয়েছিল সেই আমাকে পথ চিনিয়ে নিয়ে যাবে। তাহলে অভয় দিচ্ছ তো মা? আমি অভয় দেওয়ার কে? তুমি বাসুলি মাকে ডাকো, তিনি রক্ষা করবার মালিক। যা করবার তিনিই করবেন। জয় বাসুলি মায়ের জয়। তাহলে ঠিক সময় যেও মা, আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। তারা অনেকক্ষণ দুটো হাত কোলের ওপর রেখে চুপচাপ বসে রইল। হয়তো এই ব্যাপারের পর ইংরেজরা আরও তৎপর হবে, আমাদের খুঁজে বের করার চেষ্টায় সর্বশক্তি নিয়োগ করবে। কিন্তু যাই হোক, কথা যখন দিয়েছি তখন প্রতিশ্রুতি আমাকে রাখতেই হবে। পরদিন বিকেল হবার সঙ্গে সঙ্গেই একটা পালকি এসে দাঁড়ালো তারার উঠোনের ওপরে। দুজন বেয়ারা বয়ে নিয়ে এসেছে, সঙ্গে আরও দুজন। মিনিট 15 মধ্যে তারা বেরিয়ে এলো। পরনে লাল পাড় গরদের শাড়ি, মাথায় ঘোমটা, কপালে সিঁদুরের টিপ, দুপায়ে আলতা। শাড়ির ফাঁকে লুকোনো ছোড়াটা অবশ্য দেখা গেল না। জয় তারামার জয়। চুপ, আমি এখন তারামা নই, আমি চৌধুরীদের ছোট বউ। আমার দূর সম্পর্কের এক আত্মীয়ার মেয়ের বিয়েতে চলেছি। তাহলে কি বলে জয়ধ্বনি করব মা? কিচ্ছু বলতে হবে না। এই যে সঙ্গে ঠাকুরমশাই রয়েছেন, যা বলবার ঠাকুরমশাই বলবেন। তারা পালকিতে ওঠার আগে একবার ফিরে দাঁড়ালো। একটু দূরে মেঘা দাঁড়িয়েছিল। তারা তার দিকে তাকাতেই সে এগিয়ে এলো। কিছু বলবে মা? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক। ও সন্ধ্যের একটু আগেই আমরা রওনা হয়ে যাব। রতনপুরে সন্ধে হতেই গিয়ে পৌঁছবো। তাহলে আমি চলি। তারা পালকিতে উঠে বসল। বাহকদল শব্দ করতে করতে পালকি নিয়ে ছুটল। পেছন পেছন দুজন বেয়ারা আর পুরোহিত। পুরোহিত বললেন, ওরে বাবা সকল, একটু আস্তে, আমি বুড়ো মানুষ, আমি কি ওই রকম দৌড়তে পারি? পথে কোনো বাধা হলো না, পালকি নির্বিঘ্নে চলল। রতনপুর গাঁয়ে ঢোকার মুখে একটা বিরাট অশ্বত্থ গাছ, তার নিচে বাঁধানো বেদি। পালকি যখন অশ্বত্থতলা পার হচ্ছে তখন শব্দ এলো, কে যায়? পালকি বেয়ারা দুজন পালকি থামালো না, শুধু গতি মৃদু করল। পুরোহিত উত্তর দিল, বাঁশখালীর চৌধুরী বাড়ির ছোট বউ। এই সময় তারা দরজাটা একটু ফাঁক করে দেখল, বাঁধানো বেদির ওপর একজন কুৎসিত চেহারার বৃদ্ধ, হাতে হুঁকো, তার দুপাশে দুটো লোক বসে আছে। তারা বুঝতে পারল এই হচ্ছে মহাদেব ঘোষাল। কাদের বাড়ি? এবার পুরোহিত আর কোনো উত্তর দিল না, চলতে আরম্ভ করল। কি কথা কানে গেল না? এবারও পুরোহিত কোনো কথা বলল না। বৃথাই যাচ্ছ, পালকি ফেরাও হে, ও বিয়ে হবে না। তারা আস্তে আস্তে দরজাটা টেনে বন্ধ করে দিল। তার সারা মুখ আরক্ত হয়ে উঠল। পালকি প্রৌঢ়ার বাড়ির কাছে যেতে না যেতেই প্রৌঢ়া ছুটে এলো। তারা ভেতর থেকে বেরিয়ে এলো।
গাঁয়ের যে কজন ঝি বউ এসে জড়ো হয়েছিল তারা উঁকি দিয়ে তাকে দেখতে লাগলো। প্রৌঢ়াকে একান্তে টেনে নিয়ে গিয়ে তারা বলল, শোনো, আমার আসল পরিচয় কাউকে দিও না। না মা, তা দেব না, কিন্তু কি বলবো? কিছু একটা বলে দেবে। মাসির মেয়ে বলবো? আমার এক মাসির মেয়ে দূরে থাকে। আচ্ছা, তাই বলো। প্রৌঢ়া তারাকে কোণের একটি ঘরে নিয়ে গিয়ে বসালো। এ ঘরে একটা আসনের ওপর কোণে বসে আছে, বিরস মুখ, যেন কিঞ্চিত ভয়ার্ত। তারা তার কাছে যেতেই মেয়েটি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। তারা অবাক হয়ে দেখল, কি অপরূপ মুখশ্রী। রং খুব একটা ফর্সা নয়, কিন্তু কালো চুলের ঢাল কোমর ছাপিয়ে পড়েছে, নিটোল গড়ন। তোমার নাম কি? থাকমণি। ও, তোমার মায়ের কাছে নামটা শুনেছিলাম, মনে ছিল না। আমাকে চেনো? না। তোমার মা আমার কথা কিছু বলেনি তোমায়? বলেছিল কি একজন আসবেন, খুব দুঃসম্পর্কের আত্মীয়া। আজ তোমার বিয়ে, কিন্তু তোমার মুখটা এত শুকনো কেন? আমার বড় ভয় করছে। কিসের ভয়? মনে হচ্ছে আমার বিয়ের সময় একটা গোলমাল হবে। গোলমাল? কিসের গোলমাল? মাকে জিজ্ঞাসা করবেন, মা বলবে আপনাকে। তুমি একাদশী ঘোষালের কথা বলছো তো? আপনি জানেন সব? কিছু কিছু জানি, তোমার মা বলেছে। আমি বলছি শোনো, কোনো ভয় নেই। একাদশী ঘোষাল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার কথা বিশ্বাস করো, থাকো, কিচ্ছু হবে না। তোমার আঁচলে আমি বাসুলি মায়ের পূজার ফুল বেঁধে দিচ্ছি, কোনো অমঙ্গল তোমাকে স্পর্শ করতে পারবে না। তারা নিজের আঁচল থেকে ফুল আর বেলপাতা নিয়ে ঠাকুর মাথায় ছুঁইয়ে দিয়ে তার আঁচলে বেঁধে দিল। রাত একটু বাড়তেই কনেকে সাজাবার উদ্যোগ শুরু হলো। তুমি ঠাকুরকে সাজিয়ে দাও মা। না, আমার কিছু করা ঠিক হবে না। আমি সংসারী নই, এসব শুভ কাজে আমার থাকা উচিত নয়। আমি এসেছি শুধু তোমাকে বিপদ থেকে উদ্ধার করবার জন্যে। সে জানালার ধারে চুপ করে বসে রইল। কোণে সাজানো তখনও শেষ হয়নি, হঠাৎ একটা গোলমাল শোনা গেল। একটা লোক ছুটতে ছুটতে উঠোনে এসে বলল, ঠাকুরমা, ও ঠাকুরমা। কি হয়েছে তারক? সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমা। একাদশী ঘোষালের লোক জামাইয়ের পালকি আটকেছে। ও মা, কি সর্বনাশ হলো গো! প্রৌঢ়া উঠোনের ওপর আছড়ে পড়ল। সব কথাই তারার কানে গিয়েছিল। সেও বাইরে এসে দাঁড়ালো। কোথায় আটকেছে পালকি? একেবারে গায়ের মুখে, অসততলায়। লোক কজন? তা প্রায় জন ৬-৭ লিটল হবে। তারা ফিরে এলো। বাড়ির পেছন দিকে সর্বন, আশ্যাওড়া আর ঘোড়ানিম গাছের জঙ্গল। তারা কোমর থেকে একটা ছোট্ট রামশিঙা বের করে বাজালো। সর্বন দুলে উঠল। আশ্যাওড়া আর ঘোড়ানিমের ডাল থেকে ঝুপঝাপ শব্দ হলো। ঝাঁকড়া চুল, মাথায় লাল কাপড়ের ফেট্টি বাঁধা জনা ২০-২৫ অনুচর তারাকে ঘিরে দাঁড়ালো। কারো হাতে ভজালি, কারো হাতে বর্ষা। চলো, গোলমাল শুরু হয়ে গেছে। তারার মাথায় ঘোমটা নেই, আঁচল কোমরে বাঁধা, চুল খোলা, হাতে চকচকে ছোড়া। আগে তারা, পেছনে যমদূতের মতো অনুচরের দল। বাতাসের বেগে বেরিয়ে গেল তারা। সেই অশ্বত্থ তলার একটু আগে পালকি দাঁড়িয়ে রয়েছে, আর পালকি ঘিরে রেখেছে জনচারেক লাঠিয়াল। বাঁধানো বেদির ওপর মহাদেব ঘোষাল নিশ্চিন্ত হয়ে বসে তামাক খাচ্ছে। তারার অনুচরেরা লাঠিয়ালদের ওপর ঝাঁপিয়ে পড়তে গেল। তারার নাম শুনেই লাঠিয়ালদের হৃদকম্প শুরু হয়েছিল। মাথার ওপর বর্ষার খোঁচা লাগতেই সবাই পথের ওপর লুটিয়ে পড়ল। তারা নিজে গিয়ে দাঁড়ালো মহাদেব ঘোষালের সামনে। মহাদেব ঘোষাল কাঁপতে কাঁপতে শটান শুয়ে পড়ে তার পা দুটো জড়িয়ে ধরল। চলো, বিয়ের লগ্নের আর দেরি নেই। মা, আমি কিছু জানি না। আমি বুড়ো মানুষ, বসে তামাক খাচ্ছিলুম, হঠাৎ এই হাঙ্গামা। একটাও কথা নয়, চলো আমাদের সঙ্গে। মেঘা। আর কিছু বলতে হলো না। মেঘা ছুটে এসে
সবেগে ঘোষালের গালে একটা চড় বসালো। আরে বাবা রে! ঘোষালের হুঁকোর কলকে থেকে আগুন ছিটকে তার গায়ে পড়ল। পায়ে পড়ি মা, মাগো, আমি এর বিন্দু বিশেষজ্ঞ কিছু জানি না। তারার দুজন অনুচর ঘোষালকে ধাক্কা দিয়ে নিয়ে চলল। প্রৌঢ়ার উঠোনে তিল ধারণের জায়গা নেই। খবর পেয়ে এপাশ ওপাশ থেকে বহু লোক এসে জড়ো হয়েছে। একেবারে প্রথমে মহাদেব ঘোষাল, দুপাশে মেঘা আর চরণ তাকে ঠেলা দিতে দিতে নিয়ে আসছে। পেছনে হাতে ছোড়া নিয়ে তারা, তারপর পালকি, পালকিতে বর আর বরের খুঁড়ো, পালকি ঘিরে তারার অনুচর বৃন্দ। কই গো, তোমরা শাঁখ বাজাও, হুলু দাও, একাদশী ঘোষাল এসেছে বিয়ে করতে। যতক্ষণ বিয়ে হলো, মহাদেব ঘোষালকে উঠোনের পাশে আম গাছের সঙ্গে বেঁধে রাখা হলো। বিয়ের পর তারা বাসর ঘরে দরজায় এসে দাঁড়ালো। রাখাল শোনো, তোমার দেশে কে আছে? আগে কেউ নেই মা, শুধু এই খুড়ো। 2 বছর হলো খুড়ি মারা গেছে। তাহলে এক কাজ করো, তোমার শাশুড়িকেও তোমার সঙ্গে নিয়ে যাও। বুঝতেই তো পারছো, ঘোষাল এ গায়ে তোমার শাশুড়িকে থাকতে দেবে না, অত্যাচার করবে। বারবার তো আর আমার আসা সম্ভব নয়। তাহলে তো ভালোই হয় মা, মা যদি আমাদের সঙ্গে যায় তাহলে সংসারের ভাবনা আর থাকে না। এই বাড়িঘর তো ঘোষাল মশাইয়ের কাছে বাঁধা, এই তো ছাড়তেই হবে। হ্যাঁ, তা হবে। অবশ্য সে ব্যবস্থাও আমি করতে পারি। একাদশী ঘোষালকে টাকা দিয়ে বাড়ি জমি ছাড়িয়ে নেওয়াই যায়। কিন্তু বললাম যে তোমার শাশুড়ির এখানে থাকা মুশকিল। ঠিক আছে মা, মা আমাদের সঙ্গেই যাবে। এবার তারা প্রৌঢ়ার কাছে গেল। আমি চলি। ও মা, সে কি কথা, তুমি কিছু মুখে দিলে না মা? রাত ভোর হোক তখন যাবে। আমি আর কিছু খাবো না, একটু মিষ্টি হাতে দাও। বরং আমার দলের যারা এসেছে সম্ভব হলে তাদের একটু খাইয়ে দাও। তাদের খাইয়ে দিয়েছি, তুমি একটু বসো মা, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। প্রৌঢ়া পাশের ঘরে গিয়ে আবার বেরিয়ে এলো, হাতে কলা পাতার উপরে কিছু মিষ্টি। আমি তোমার জামাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি, কাল তুমি মেয়ে জামাইয়ের সঙ্গে চলে যাও। বুঝতেই পারছো, এরপর তোমার এখানে থাকতে অসুবিধে হবে। তাহলে তো বেঁচে যাই মা, একটি মাত্র মেয়ে, তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। এটা কি? ওই 250 টাকা যেটা তুমি দিয়েছিলে। আমি যখন গা ছেড়েই চলে যাচ্ছি তখন তো আর ও টাকাটা দরকার হচ্ছে না। ও টাকাটা আমি তোমার মেয়ে জামাইকে যৌতুক দিলাম, এটা তুমি রেখে দাও। তোমার দয়া আমি জীবনে ভুলবো না মা। যাবার আগে একবার আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করে যাও মা, এরা যেন সুখী হয়। বেশ, চলো। তারা বাসর ঘরের চৌকাঠের কাছে গিয়ে দাঁড়ালো। থাকো এক পাশে ঘুমোচ্ছে, মুখে কোণে চন্দন আঁকা, ঠোঁটের কোণে হাসির আভাস। রাখাল দেওয়ালে ঠেস দিয়ে বসে, তারও 2 চোখ বন্ধ। প্রৌঢ়া তাদের জাগাতে যাচ্ছিল, তারা বারণ করল। না না, থাক, ওরা ছেলে মানুষ, ঘুমিয়ে পড়েছে, ওদেরকে ডেকো না আর। আমি এখান থেকেই আশীর্বাদ করছি। এরপর তারা উঠোনে এসে দাঁড়ালো, মহাদেব ঘোষালের সামনে। এবার আমায় ছেড়ে দাও মা, বাঁধন খুলে দাও, তোমার সামনে নাক গান বলছি মা গো। আরে জীবনে এমন কাজ করবো না মা। মেঘা, তোমরা কজন থাকো, মেয়ে জামাই আর মেয়ের মা গা পার হলে তবেই বুড়োকে ছাড়বে। তারা পালকিতে উঠল, দলের কয়েকজন আর পুরোহিত পেছনে রয়ে গেল। মেয়ে জামাই রওনা হলে তবে তারা আসবে। সারাটা পথ তারা চিন্তামগ্ন হয়ে রইল। চোখ বন্ধ করলে ভেসে উঠল থাকো মনের বধূর বেশ। এভাবে ডাকাতরা যদি তাকে হরণ করে নিয়ে না আসতো, তাহলে কবে তারার বিয়ে হয়ে যেত। এভাবে ইংরেজের ভয়ে বনের মধ্যে আত্মগোপন করে থাকতে হতো না। ছি ছি, এইসব কি ভাবছি আমি? কালু সর্দার আমার ওপর দলের ভার দিয়ে গেছে। বাসুলি মায়ের পা ছুঁয়ে আমি এই দায়িত্ব মাথায় নিয়েছি। এখন সমস্ত দলের মঙ্গল অমঙ্গল চিন্তা আমার ওপর। এই দলের প্রতিটা মানুষ আমার একটা কথায় প্রাণ বিসর্জন দিতে পারে, অথচ আমি কিনা দলের চিন্তা ছেড়ে নিজের চিন্তা করছি। জয় বাসুলি মায়ের জয়। আমায় ক্ষমা করো মা,
আমায় ক্ষমা করো। পরদিন সকালে দলের সর্দারদের ডেকে পাঠালো তারা। সবাই এলে বলল, সত্যি আমরা বড় ঠান্ডা হয়ে যাচ্ছি। আবার জোর দিয়ে তোমরা লাঠি খেলা, ছোড়া খেলা, বন্দুকের তাক সব শুরু করো। এই সময় হই হই করাটা কি ঠিক হবে তারা মা? আপাতত ইংরেজের চর ধারে কাছে নেই বটে, কিন্তু কখন কোথা দিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তারও তো ঠিক নেই। দিনকাল তো বুঝতেই পারছ। একদিন তো মরতেই হবে মেঘা। ইংরেজ তাড়া করে টুটি চেপে ধরে বন্দুকের গুলিতে মারবে, তার চেয়ে তাদের সঙ্গে মুখোমুখি লড়াই করতে করতে মরব। আমরা বাসুলি মায়ের আশ্রিত, মরতে আমাদের ভয় নেই। সারা দল আবার মেতে উঠল। দিন কয়েক পরেই তারা বলল, এবার ঘটা করে বাসুলি মায়ের পুজো করব। কিন্তু মা, এ তো মায়ের পুজোর সময় নয়। কাল রাত্রে মা স্বপ্ন দিয়েছেন পূজা চান। এর ওপরে আর কথা চলে না। পুরোহিত বললেন, ঠিক আছে মা, সামনের অমাবস্যাতেই ব্যবস্থা করব। তবে একটা কথা। কি মা? এবার আর চারপাশের গায়ের লোকেদের বলবার দরকার নেই। দিনকাল খারাপ, ভিড়ের মধ্যে লুকিয়ে শত্রুর চর ঢুকে পড়া বিচিত্র কিছু নয়। তাই ঠিক হলো। মায়ের পূজায় এবার আর অতিথি ভোজন করানো হবে না, শুধু মন্দিরের মধ্যে পূজার উৎসব। সকাল থেকে তারা একলা পূজার সব কাজকর্ম করল। মালা গাঁথা, ফল কাটা, নৈবেদ্য সাজানো, সব কিছু। তারপর পুরোহিত যখন পূজায় বসল, তখন তারাও তার পাশে বসল। দু চোখ নিমিলিত, দু হাত বুকের ওপর জড়ো করা, চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। পুজো শেষ হবার পর তারা আবিষ্টের মতো চুপচাপ বসে রইল। তারপর এক সময় মন্দিরের সিঁড়ি বেয়ে নিচে নামতেই একজন চর এসে খবর দিল, খবর আছে মা। কিসের খবর? এক জমিদার শ্রীক্ষেত্রে যাচ্ছেন। সঙ্গে অনুচরের সংখ্যা খুব কম, তবে গোপনে প্রচুর অর্থ নিয়ে চলেছেন। নিজে একেবারে গৈরিক পোশাক পরেছেন, গলায় হাতে রুদ্রাক্ষের মালা, আর সঙ্গে বিগ্রহ শ্রীক্ষেত্রে নিয়ে যাচ্ছেন। জগন্নাথ দেবের স্পর্শ করিয়ে ফিরিয়ে এনে নিজের জমিদারিতে প্রতিষ্ঠিত করবেন। বোধহয় শ্রীক্ষেত্রে পুজো দেবার উদ্দেশ্যেই প্রচুর অর্থ নিয়ে চলেছেন আর কি। অনেকগুলো ঢোলকের মধ্যে অর্থ ভরে নেওয়া হয়েছে, যাতে যাতে কেউ কিছু সন্দেহ না করে। তারা দলের চাঁইদের সঙ্গে বৈঠকে বসল। খুব সম্ভবত জমিদারের ধারণা হয়েছে যে দুর্গাপুরে ডাকাতদের উৎপাত আর নেই। ইংরেজরা তাকে হয়তো এই কথা বুঝিয়েছে, সেই জন্য জমিদার সঙ্গে বেশি অনুচর নেননি। এই আমাদের সুবর্ণ সুযোগ। কোম্পানির বরকন্দাজ যে কোনো কারণেই হোক সরে গেছে। এতগুলো টাকা নির্বিবাদে আমাদের এলাকা পার হয়ে যাবে, হে কিছুতেই হতে দেওয়া উচিত নয়। ঠিক ঠিক। চরের মুখে খবর পেলাম পুরন্দরপুরের চটিতে রাত কাটিয়ে জমিদার ভোরবেলা রওনা হবে। তার মানে এখান দিয়ে যাবে রাতের দ্বিতীয় প্রহরে। তোমরা সব তৈরি হয়ে নাও। এবার আর কোনো কৌশল নয়, সদলে আমরা ঝাঁপিয়ে পড়ব। তবে এই অভিযানের পুরোভাগে থাকব আমি। সন্ধ্যের একটু পর থেকেই সবাই তৈরি হতে শুরু করল। সবাই মুখে কালীভূষো মেখে নিল, কেবল তারা ছাড়া। না, আমি কিছু মাখব না। ওসব মেখেও নিজেকে লুকোতে পারবো না। সবাই বুঝতে পারবে আমি মেয়ে। আর দুর্গাপুরের জঙ্গলে মেয়ে ডাকাতেই একজনই আছে, তারা। আর একটু অন্ধকার হতেই সবাই রওনা হলো। ঘোড়ার পিঠে তারা, তাকে ঘিরে সবাই। প্রায় সকলের হাতেই বন্দুক, কোমরে ছোড়া। শত্রু খুব কাছে এসে গেলে বন্দুকে সুবিধে হয় না, তখন ছোড়াই ভালো। শুধু তারা হাতে বর্ষা নিল। অবশ্য ছোড়া তার কোমরেও রয়েছে। আজ প্রায় সারা দুপুর তারা বাসুলির মন্দিরে কাটিয়েছে। ঘন্টার পর ঘন্টা হাত জোর করে বসে থেকেছে মূর্তির সামনে, পুজো দিয়েছে। এতদিনের গড়ে তোলা একটা দলের অস্তিত্ব নিয়ে চিন্তার কারণ শুরু হয়েছে। তারার অধিনায়কত্বের সময় যদি দল ভেঙে দিতে হয় বা দল ধরা পড়ে, তাহলে তারার লজ্জা সবচেয়ে বেশি। সেই অপমান যেন তার জীবনে না আসে।
বাসুলি মায়ের কাছে সেই প্রার্থনাই তারা জানিয়েছিল। ঝোপের পেছনে সবাই বসল। ঘুটঘুটে অন্ধকার, এধারে ওধারে শুধু জোনাকির মেলা। একটু দূরে দূরে শেয়াল ডেকে চলেছে। মশার উৎপাতও বড় কম নয়। দলের প্রায় সবাই গায়ে বেশ করে সর্ষের তেল মেখে আসে, যাতে মশা গায়ে না বসতে পারে। অবশ্য আরেকটা কারণও আছে, কেউ ধরলে যাতে পিছলে যেতে পারে। শুধু একটা জিনিসেই তাদের একটু ভয়, সাপ। এ জঙ্গল বিষধর সাপের আস্তানা, যাদের স্পর্শে মৃত্যু। তাই মাঝে মাঝে সবাই বন্দুকের বাঁট মাটিতে ঠুকছিল, যাতে শব্দে কোনো বিষধর না আসে। অনেকক্ষণ পরে পথের বাঁকে আলো দেখা গেল, মশালের আলো। সবাই টান হয়ে উঠে দাঁড়ালো। তার একটু পরেই বট আর পাকুড় গাছের ফাঁক দিয়ে দেখা গেল দুজন মশালধারী ছুটে আসছে। তাদের পেছনে গোটা চারেক অস্ত্রধারী পাইক, আর তাদের মাঝখানে পরপর দুটো পালকি। দুটো পালকি কেন? একটাই সম্ভবত জমিদার, আরেকটাই? এমন নয় তো একটা পালকিতে ইংরেজের সশস্ত্র সৈনিক কিংবা রবার্ট সাহেব নিজেই রয়েছে বন্দুক উঁচিয়ে? না না, এতটা এগিয়ে এসব চিন্তা করার কোনো মানে হয় না। এখান থেকে ফিরে যাওয়া মানে অপমানের চূড়ান্ত। দলের লোকেরা মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে টিটকিরি দেবে। পিছিয়ে আসা মানেই বেইজ্জত হওয়া। তোমাদের বন্দুকে গুলি ভরা আছে তো? হ্যাঁ আছে। ওই দেখো, পরপর দুটো পালকি আসছে। এমনও হতে পারে একটাতে বন্দুক নিয়ে ইংরেজ সিপাই কিংবা রবার্ট সাহেবও থাকতে পারেন। আমাদের খুব সাবধানে আক্রমণ করতে হবে। শোনো, কাছাকাছি গিয়ে আমরা যেমন হুঙ্কার ছাড়ি তেমনই ছাড়ব। দেখা যাক পালকির দরজা খুলে কেউ উঁকি দেয় কিনা। তাই হলো। সড়কের কাছাকাছি গিয়ে সবাই বিকট চিৎকার করে উঠল। তাতে কাজ হলো। অনুচরগুলো থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। মশালধারীরা জোরে জোরে পা ফেলে রাস্তা ছেড়ে নাবাল জমি বেয়ে চলতে আরম্ভ করল। প্রথম পালকির দরজা খুলে গেল। রামলাল, আমাকে বন্দুকটা দাও। পাশের অনুচর বন্দুকটা পালকির দরজার দিকে এগিয়ে দিল। বোঝা গেল প্রথম পালকিতে রয়েছে জমিদার। কিন্তু পরের পালকির দরজা খুলল না। তার আর সন্দেহ দৃঢ়তর হল। সাধারণত ডাকাতদের চিৎকারের সঙ্গে সঙ্গেই সবাই পালকির দরজা খুলে ব্যাপারটা জানার চেষ্টা করে। কোন দিক থেকে আক্রমণ হচ্ছে, যারা আক্রমণ করছে তারা সংখ্যায় কত, এইসব। তোমরা বন্দুক নিয়ে দ্বিতীয় পালকিটা ঘিরে ফেলো। আমার মনে হচ্ছে ভেতরে গোলমেলে ব্যাপার আছে। শুধু দুজন আমার সঙ্গে এসো, জমিদারকে আমি শায়েস্তা করতে পারবো। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। তারা বর্ষা দিয়ে প্রবল বেগে জমিদারের কবজির ওপর আঘাত হানল। বন্দুকটা ছিটকে গেল জঙ্গলের মধ্যে। খবরদার, আমার বিগ্রহ কেউ স্পর্শ করবে না। তোমরা নীচ, মহাপাতকী। তোমরা বিগ্রহ স্পর্শ করলে বিগ্রহ অপবিত্র হয়ে যাবে। জমিদার বিগ্রহ আগলে পালকির মধ্যে উপুর হয়ে রইল। তার হাতের ফাঁক দিয়ে তারা স্পষ্ট দেখতে পেল শুধু বিগ্রহ নয়, গোটা তিনেক বড় আকারের ঢোলকও রয়েছে পাশাপাশি। তার মানে চর মোটেই ভুল খবর দেয়নি। ওই ঢোলক ভর্তি সোনা আর টাকা রয়েছে। সরে যাও, সরে যাও, নইলে খতম করে দেব। নিজের কণ্ঠস্বর শুনে তারা নিজেই বিস্মিত হলো। যেভাবে জমিদার তাদের নিজ মহাপাতকী বলে গালাগালি করেছে, তাতে এমনিতেই তার মেজাজ রুক্ষ হয়ে গিয়েছিল। তার ওপর বিগ্রহ সামলানোর নাম করে জমিদারের অর্থ বাঁচাবার চেষ্টা দেখে তারা ধৈর্য হারালো। না না, কিছুতেই নয়। আমাকে না মেরে আমার বিগ্রহ ছুঁতে পারবে না। বেশ, তবে তাই হোক। সবলে তারা হাতের বর্ষা জমিদারের পিঠে ঢুকিয়ে দিল। একটা আর্তনাদ, ফিনকি দিয়ে রক্তস্রোত। তারপর তারার শাড়ি ভিজে গেল সেই রক্তে। এতক্ষণে বাহকরা পালকি ধরে থরথর করে কাঁপছিল। এবার পালকি ফেলে দিয়ে যে যেদিকে পারল তীর বেগে ছুটে পালালো। পেছনের পালকিটা বাহকরা আগেই রাস্তার ওপর রেখে পালিয়েছিল। ডাকাতের দল পালকিটাকে ঘিরে দাঁড়িয়েছিল, আর মাঝে মাঝে
বন্দুকের বাঁট দিয়ে পালকির গায়ে আঘাত করছিল। তাদের আশা ছিল ভেতর থেকে কোনো সাহেব বেরিয়ে আসবে। জমিদারের আর্তস্বর শোনা যেতেই পালকির দরজা খুলে গেল। গৌরবর্ণের এক প্রৌঢ়া মুখ বের করে জমিদারের অবস্থা দেখেই ডুকরে কেঁদে উঠল। পালকি থেকে জমিদার গড়িয়ে রাস্তার ওপর পড়েছে। গৈরিক বসন রক্তাপ্লুত, মুখটা আকাশের দিকে, দু চোখ বিস্ফারিত, অন্তিম যন্ত্রণায় ঠোঁটের দুপ্রান্ত কুঞ্চিত। পলকের জন্য চিৎকারে আকৃষ্ট হয়ে তারা পালকির দিকে মুখ ফেরালো। ডাকাত দলের দুজন মশাল নিয়ে পালকির কাছে দাঁড়িয়েছে, বাকি দুজন অর্থ সংগ্রহে ব্যস্ত। সেই মশালের আলোয় তারা স্পষ্ট দেখতে পেল প্রৌঢ়াও তার দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। তারা একবার নিহত জমিদারের দিকে আর একবার প্রৌঢ়ার দিকে দৃষ্টি ফিরিয়েই চিৎকার করে উঠল। তারপর ঝোপঝাড় ভেদ করে বিদ্যুৎ বেগে জঙ্গলের দিকে ছুটতে শুরু করলো। মেঘা, সাধু, চরণ, রতন সবাই কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একবার ভাবল পেছনে বোধহয় পাইক বরকন্দাজের দল আসছে, কিন্তু এদিক ওদিক চেয়েও কাউকে দেখতে পেল না। তারপর ভাবল তারার বোধহয় কোথাও চোট লেগেছে, কিন্তু তাই বা কি করে হবে? তারাই তো জমিদারের পিঠে বর্ষার ফলা গেঁথে দিয়েছে। তারার নিজের দেহে তো কোনো চোট লাগেনি। তবে সর্দারনি যখন সরে গেছে তখন দলের অন্য সকলের থাকাটা সমীচীন নয়। তাই যতটুকু অর্থ সংগ্রহ করেছে ততটুকু নিয়েই সকলে ছুটতে আরম্ভ করল। সকলে জঙ্গলের মধ্যে ঢুকে দেখল ঘোড়া নেই। তার মানে তারা ঘোড়ায় চড়ে আগেই চলে গেছে, দলের কারো জন্য অপেক্ষা করেনি। পুরো ব্যাপারটাই কেমন যেন অস্বাভাবিক। এমন কি হলো যে লুঠের মাল ভালো করে কুড়োবার অবসর না দিয়ে তারা এভাবে পালিয়ে গেল? দলের সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। জোর পায়ে ঘাঁটির দিকে চলতে আরম্ভ করল। বাসুলির মন্দিরে তারা নেই। কুটিরেও খোঁজা হলো, কিন্তু তারাকে পাওয়া গেল না। মেঘা মাথায় হাত দিয়ে পাথরের ওপরই বসে পড়ল। সর্বনাশ! তারা মা গেল কোথায়? আসলে তারা আস্তানায় ফেরেনি, আরো গভীর জঙ্গলের মধ্যে বাঁশ বনে শুয়ে হাউমাউ করে কাঁদছিল। মা বাসুলি, কি করলে মা? আমি সত্যি মহাপাতকী হলাম। কিসে আমার প্রায়শ্চিত্ত হবে? পালকিতে বসা ভীতা সন্ত্রস্তা প্রৌঢ়াকে এক নজরেই তারা চিনতে পেরেছিল। এত বছরের অদর্শন সত্ত্বেও প্রৌঢ়াও যে মেয়েকে চিনতে পেরেছে সে বিষয়ে তারারও কোনো সন্দেহ নেই। তার বর্ষার আঘাতে যে জমিদার প্রাণ হারিয়ে পথের ওপর লুটিয়ে পড়েছিল তাকেও চিনতে পেরেছে তারা। তার মায়ের সহোদর ভাই জমিদার শশীকান্ত রায়। মনে পড়ছে ছোটবেলায় এই মামা কতবার এসেছে তাদের বাড়িতে। তারাকে কোলে পিঠে করে কত আদর করেছে, কত রঙিন খেলনা এনেছে তার জন্য। সেই মামাকে তারা নিজের হাতে শেষ করে দিয়ে এলো। চরের কাছে আরেকটু বিশদভাবে খোঁজ নিলে হয়তো এ বিপদ ঘটত না। জমিদার প্রচুর অর্থ নিয়ে আসছে এ খবর শুনেই তারা লোভে উন্মত্ত হয়ে উঠেছিল। ছি 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 ছি! আঁচলে চোখ মুছে তারা উঠে দাঁড়ালো। এ পাপের প্রায়শ্চিত্ত তাকে নিজেই করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। কুটিরের সামনে এসে দেখল দলের প্রধানরা সব গোল হয়ে বসে রয়েছে। তারাকে দেখে সকলে উঠে দাঁড়ালো। কোথায় ছিলে তারা মা? আমরা চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম। তারা কোনো উত্তর দিল না। পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকল। পেছন পেছন আর সকলে ঢুকল। তারা মেঝের ওপর বসল।
আমি এবার তোমাদের কাছ থেকে বিদায় নেব। অন্য কারো ওপর দলের ভার দাও। এ কি কথা তারামা? কালু সর্দার আমাদের ভার তোমার ওপরে দিয়ে গেছেন, আমাদের ফেলে তুমি কোথায় যাবে? আমার প্রায়শ্চিত্ত করার দরকার মেঘা। আমি ঘোরতর অন্যায় করেছি। অন্যায়? এ পথই হয়তো অন্যায়ের পথ। লোভ আর উত্তেজনার জন্য এতদিন এ কথাটা ভাবিনি। মানুষ মেরেছি নির্বিবাদে, লোকের জীবন আর টাকা পয়সা নিয়ে ছিনিমিনি খেলেছি। কিন্তু আজ নিজের মামাকে বর্ষাবিদ্ধ করে বুঝতে পেরেছি, যাদের মেরেছি, যাদের কপর দক্ষিণ করেছি, তাদের আত্মীয় স্বজনের মনের অবস্থার কথা। নিজের মামার রক্ত আর মায়ের চোখের জল আমাকে সবকিছু নতুন করে ভাবতে শিখিয়েছে। এই পাপের আমি প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্ত? কি প্রায়শ্চিত্ত করবে? আমি ধরা দেব। সে কি তারামা, ধরা দেবে কি? আমরা বেঁচে থাকতে কার সাধ্য তোমায় স্পর্শ করে? না চরণ, অনেক ভেবেছি আমি। বাসুলি মায়ের কাছে জিজ্ঞেস করেছি, এছাড়া আমার আর কোনো পথ নেই। তোমাকে একটা কাজ করতে হবে নিধি। বলো তারামা। আমার একটা চিঠি নিয়ে ইংরেজের তাঁবুতে দিয়ে আসতে হবে। যদি রবার্ট সাহেবকে দিতে পারো তো ভালোই হয়। কি লেখা থাকবে চিঠিতে? লেখা থাকবে, বাসুলি মায়ের মন্দিরের চাতালে আমি অপেক্ষা করব। রবার্ট সাহেব এসে যেন আমাকে ধরে নিয়ে যান। তোমার কি ধারণা সাহেবরা এ কথা বিশ্বাস করবে? তারা ভাববে এটা তাদের বিপদে ফেলার নতুন একটা জাল। বিশ্বাস করা না করা তাদের ইচ্ছে। যদি সাহেবদের এই জঙ্গলে ঢুকতে ভয় করে, তাহলে তাদের অধীনে যত সিপাই আছে নিয়ে আসতে পারে। সিপাই, গোলাগুলি, কামান, আমাদের কোথাও কোনো লোক থাকবে না, কেউ কোনো বাধা দেবে না। কিন্তু তোমাকে ধরার পর যদি নির্যাতন শুরু করে? তুমি বৃথা ভয় পাচ্ছ চরণ। যতই নির্যাতন করুক, আমাদের দলের সম্বন্ধে একটা কথাও জানতে পারবে না। আমি বাসুলি মায়ের সেবিকা, আমার দ্বারা দলের কোনো অনিষ্ট হবে না। না না তারামা, সে কথা আমি একবারও মনে আনিনি। আমি বলছিলাম সাহেবরা তোমায় দারুণ কষ্ট দেবে তারামা। কষ্টই তো পেতে চাই। মানুষকে অযথা অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, এটাই আমার প্রাপ্য। আমি বাসুলি মায়ের মন্দিরে যাচ্ছি, কেউ যেন আমাকে বিরক্ত না করে। সমস্ত দিন সেখানে থাকব। বিকেলে একবার জন্মেজয়কে আমার সঙ্গে দেখা করতে বলো। ভোর হতেই সে উঠে দাঁড়ালো। এলো চুল, উদাস দৃষ্টি, মুখ চোখের ভাব দেখে মনে হলো যেন অনেক দিনের রোগ ভোগের পর সে সেরে উঠেছে। দলের লোকেরা বুঝল আজ বিকেলেই তারা চিঠি লেখার কাজ শেষ করবে। তারপর সেই চিঠি নিয়ে নিধিকে যেতে হবে ইংরেজের তাঁবুতে। সত্যিই সারাটা দিন তারা মন্দিরেই রইল। নিজের হাতে মালা গেঁথে বাসুলি মায়ের গলায় পরিয়ে দিল। ধূপধুনো জেলে আরতি করল। তারপর মূর্তির পায়ের কাছে উপুর হয়ে শুয়ে রইল। মাঝে মাঝে শুধু কান্নার বেগে তার দেহটা কেঁপে কেঁপে উঠল। বিকেলে মন্দিরের দরজা খুলে যখন তারা বেরিয়ে এলো, তখন তার চেহারা অনেক শান্ত। চোখে জল নেই, গলায় বাসুলি মায়ের প্রসাদী মালা। সিঁড়ির চাতালে সবাই অপেক্ষা করছিল। জন্মেজয়ও উপস্থিত। তারা সিঁড়ির চাতালে তাদের মাঝখানে এসে বসল। জন্মেজয়, লেখো। পরদিন ভোরে চিঠি নিয়ে নিধি রওনা হলো বাউলের বেশে। ইতিমধ্যে এটুকু খবর সংগ্রহ করেছিল যে সেরাতের ডাকাতির খবর ইংরেজদের কানে পৌঁছেছে। রবার্ট সাহেব তার সিপাই বরকন্দাজ নিয়ে এগিয়ে এসেছিল। জমিদারের বোনকে মূর্ছিত অবস্থায় পাওয়া গেছে। জমিদারের দেহ তুলে নিয়ে গেছে তারা। শুধু একটা ব্যাপারে রবার্ট সাহেব খুব আশ্চর্য হয়েছে। টাকা পয়সা সোনাদানা সবটা ডাকাতেরা লুট করেনি। মনে হয়েছে লুট করতে করতে হঠাৎ যেন ভয় পেয়ে পালিয়েছে। নিধি যখন বাউল বেশে ইংরেজের তাঁবুতে পৌঁছল, তখন রবার্ট সাহেব বসে বসে তামাক টানছে।
গোপীযন্ত্রের শব্দ শুনে রবার্ট নল থেকে মুখ সরালো। কে বাজাচ্ছে? একজন সেপাই এসে বলল, একজন বাউল হুজুর গান শোনাতে চায়। নিয়ে এসো। কি খবর? একটা গান বেঁধেছি, হুজুরকে শোনাবো। শোনাও। নিধি গোপীযন্ত্র বাজিয়ে গান শুরু করল। ইংরেজের বন্দনা গান। ইংরেজরা নররূপী দেবতা লোকের দুঃখমোচন করতে ধরাধামে অবতীর্ণ হয়েছে, শান্তি এবং সম্পদের দূত, এই সমস্ত। গান শেষ করে নিধি হাত পেতে দাঁড়ালো। বকশিস হুজুর। সিপাই, এই বাউলকে আটক করে চাবুক লাগাও। দুদিক থেকে দুজন সেপাই এসে দাঁড়ালো। নিধি এর জন্য মোটেই তৈরি ছিল না। পালাবার আগেই দুজন সেপাই বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর টানতে টানতে তাকে সরিয়ে নিয়ে গেল রবার্টের সামনে থেকে। আধ ঘন্টা পর রবার্ট যখন আহারে ব্যস্ত, তখন একজন সেপাই এসে জানালো, হুজুর, ওই বাউলের পোশাকের ভেতর থেকে এই চিঠিখানা পাওয়া গেছে। রবার্ট হাত বাড়িয়ে চিঠিটা নিল। চিঠির ওপরে তারই নাম লেখা। ফোর্ট উইলিয়ামে পণ্ডিতদের কাছে রবার্ট কিছুটা বাংলা পড়েছে। চিঠি পড়তে তার কোনো অসুবিধে হলো না। মান্যবর ইংরেজ বাহাদুর রবার্ট সাহেব, আমাদের শাস্ত্রে পাপ করিলে প্রায়শ্চিত্ত করিবার বিধি আছে। আমি স্বজন হত্যার পাপ করিয়াছি, তজ্জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ নিজেকে আপনার হাতে অর্পণ করিতে চাই। আগামীকাল বাসুলি মায়ের মন্দিরের চাতালে আমি একাকিনী থাকিব। আপনি আমাকে গ্রেপ্তার করিবেন। ইতি বাসুলি মায়ের সেবিকা তারা। রবার্ট অনেকবার চিঠিটা পড়ল। তার মুখ আরক্ত হয়ে উঠল। ভাঁজ পড়ল দুই ভ্রুর মাঝে। সেই বাউল কোথায়? দিঘির পাড়ে একটা তাল গাছের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে। সিপাইয়ের সঙ্গে রবার্ট দিঘির পাড়ে এসে দাঁড়ালো। সর্বাঙ্গে চাবুকের রক্তাক্ত দাগ। অর্ধ অচেতন নিধি গাছতলায় পড়ে রয়েছে। রবার্ট কিছুক্ষণ নিরীক্ষণ করল, তারপর বলল, এবার নিগারটাকে চাঙ্গা করে তোলো, কালোকে আমাদের প্রয়োজন হবে। রবার্ট মনে মনে ঠিকই বুঝতে পেরেছিল ডাকাত দলের সর্দারনির এ একটা কায়দা। বোধহয় ভেবেছে আনন্দে উৎফুল্ল হয়ে রবার্ট একাই কিংবা জনাদুয়েক সঙ্গী নিয়ে জঙ্গলে ঢুকবে, আর ডাকাতের দল সুবিধে মতো তাদের ঘেরাও করে ফেলবে। সেই রাত্রেই ব্যাপারটা লিখে রবার্ট একজন বিশেষ বাহককে দিয়ে চিঠিটা কলকাতায় পাঠিয়ে দিল। তারপর সিপাই বরকন্দাজদের নিয়ে বৈঠকে বসল পরামর্শ করতে। পরদিন বিকেলে রবার্ট বরকন্দাজ নিয়ে যাত্রা শুরু করল। একটা ঘোড়ার উপর নিধিকে পিছমোড়া করে বেঁধে বসিয়ে দেওয়া হলো। তার দুপাশে দুজন সেপাই। তাদের দুটো বন্দুকের নল একেবারে নিধির পিঠে ঠেকানো। আশেপাশে বন্দুক, বল্লম, বর্ষা নিয়ে অসংখ্য বরকন্দাজ। মাঝখানে কালো ঘোড়ার ওপর রবার্ট, হাতে বন্দুক। ব্যাপার দেখে মনে হলো সবাই যেন লড়াইয়ে চলেছে। ঘন জঙ্গলের মধ্যে ঢুকেই রবার্ট একটা টিনের চোঙা মুখে দিয়ে চিৎকার করে উঠল, জঙ্গলের ভেতরে অনেকটা প্রবেশ করার পরও কোনো দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। গাছের ডালে ঝিমিয়ে পড়া পাখিগুলো ডানা ঝাপটে শুধু আকাশে উড়ে গেল। আরেকটু এগোতেই জঙ্গল অনেকটা ফাঁকা হয়ে গেল। মশালের আলোয় বাসুলির মন্দিরের কাঠামোটা দেখা গেল। রবার্ট দাঁড়িয়ে পড়ল, সঙ্গে সমস্ত সেপাই বরকন্দাজ। ওটাই তো মন্দির। হ্যাঁ, কয়েক পা এগিয়ে চোখ কুঁচকে গেল রবার্টের। মন্দিরের চাতালে কেউ অপেক্ষা করছে না তো। চাতাল ফাঁকা। তার মানে মিথ্যে হয়রানি করিয়েছে তাকে। অবশ্য কিছুই বলা যায় না। হয়তো কৌশল করে সব সেপাই বরকন্দাজ এদিকে এনে ডাকাতের দল অন্যদিকে ডাকাতি করতে বেরিয়েছে। নিজেকে বড় বোকা মনে হলো রবার্টের। ছি ছি, একটা মেয়ে ছেলের ধাপ্পাবাজিতে এভাবে ভুলে গেল সে। ঊর্ধ্বতন সাহেবরা এসব নিয়ে হাসাহাসি করবে।
স্লিম্যান তাকে অপদার্থ ভাববে, কিন্তু এতটা যখন এসেছে তখন শেষ দেখে তবেই সে যাবে। মন্দির ঘিরে ফেলো। নিধিকে একটা গাছের সঙ্গে বেঁধে দুজন সেপাই পাহারায় রইল। বাকি সবাই বাসুলির মন্দির ঘিরে ফেলল। গাছের ওপরেও চোখ রেখো, গাছের ডাল থেকে ঝাঁপিয়ে পড়াও কিছু বিচিত্র নয়। দুজন সেপাইকে সঙ্গে নিয়ে রবার্ট মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে লাগল। সিঁড়ির দুপাশে দুটো মশাল পোঁতা মাটির মধ্যে। সমস্ত জায়গাটা আলোয় ভরে গেছে, কোথাও ছিটে ফোঁটা অন্ধকারও নেই। চাতালে কেউ নেই, সেটা রবার্ট আগেই দেখেছিল। তবু এদিক ওদিক আর একবার দেখল। একটু এগিয়েই থমকে দাঁড়ালো সে। একটা মশাল নিয়ে এসো তো। মশাল নিয়ে একজন রবার্টের কাছে গিয়ে দাঁড়ালো। নিচু হয়ে রবার্ট নিরীক্ষণ করে দেখল ঠিক চৌকাঠের ওপর, মাথাটা মূর্তির দিকে, এলো চুল মেঝের ওপর ছড়িয়ে পড়েছে। পরনে লাল পাড় শাড়ি, গলায় জবা ফুলের মালা, বুকের মাঝখানে শাড়িটা রক্তে লাল হয়ে উঠেছে। একটু দূরে একটা রক্ত মাখা খাঁড়া পড়ে রয়েছে। শুধু বুকে নয়, মন্দিরের দেওয়ালেও রক্তের ছাপ। রবার্ট বিস্মিত হয়ে গেল। এই সেই তারা, দুর্ধর্ষ একটা দলের নেত্রী, এত কম বয়স। তারা কথা রেখেছে, বাসুলির মন্দিরে নিজেকে অর্পণ করার জন্যই তৈরি হয়ে রয়েছে। এখন অনায়াসে রবার্ট তাকে গ্রেপ্তার করতে পারে। তারপর অনেক দিন কেটে গেছে, অনেক বছর। রক্তের পথ পার হয়ে অনেক প্রাণ অর্ঘ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। জননেতারা দেশকে নবরূপে গড়ে তোলার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। দুর্গম অরণ্য বুলডোজারের আঘাতে নিশ্চিহ্ন করে নানা জায়গায় জেগে উঠেছে কলকারখানা, জাতীয় শিল্প প্রচেষ্টার বাস্তব রূপ। দুর্গাপুরের জঙ্গলও পরিষ্কার করা শুরু হলো। গাছপালা উধাও হলো, বিল সায়র জলা ভরাট হলো। জোনাকির আলোর বদলে নিয়নের বিদ্যুৎ দীপ্তি। জঙ্গল সাফ করতে করতে কুলি মজুরেরা দেখল ভাঙা জরাজীর্ণ এক মন্দির, গাছপালা সমাচ্ছন্ন, বিগ্রহ নেই। মন্দিরের তিন দিকের দেওয়াল ভেঙে পড়েছে, শুধু সামনের দেওয়ালের কিছুটা আছে। সে দেওয়ালে গাঢ় রক্তের ছোপ। কুলিরা সব পিছিয়ে গেল। ভাঙতে পারবো না সাহেব, দেওয়ালের ওই রক্তের দাগ তারামার রক্তের। বাপ ঠাকুরদার কাছে গল্প শুনেছি, এই সেই মন্দির যেখানে তারামা নিজেকে নিবেদন করে প্রায়শ্চিত্ত করেছিলেন। সে মন্দির এখন আর নেই। ঠিকাদারেরা অন্য প্রদেশ থেকে কুলি আনিয়ে বেশি টাকা দিয়ে সে মন্দির ধূলিসাৎ করে দিয়েছে। আজ সেখানে দুর্গাপুর কলকারখানার বিরাট একটা ফার্নেস বসানো হয়েছে। রক্তের চেয়েও লাল আগুনের আভা তার বুকে। এতক্ষণ আপনি শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাহিনী রক্ত দেউল, অন্তিম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।